আমরা এখন অব্দি যা যা করলাম, একটা দেখেছি যে আমরা যে স্পেস টাইম বলে একটা জিনিসের কথা বলছি, সেটা হচ্ছে আমরা টাইমটাকে টি না বলে সিটি করে বলবো, এটা ডিসাইড করেছি। আর হরিজন্টাল দিকে আমরা অল স্পেস কোঅর্ডিনেটস মানে এক্স ওয়াই জেড সবকটাকে একসাথে করে আমরা এক্স ভেক্টর দিয়ে ডিনোট করছি, মানে হরিজন্টাল দিকে আমার অল স্পেস আছে আর কি। হ্যাঁ, শুধু শুধু এক্স লিখেই আমরা মোরাললেস করবো, কিন্তু এক্স ভেক্টর মানে বুঝে নাও যে থ্রি ডিমেনশনে বলছি। আচ্ছা, এবার এই সবকটাকে একসাথে করে আমরা এই সিটি, এটাকে আমরা এক্স জিরো আপার কেস এরকম ভাবে বলছি। আমরা অলরেডি আলোচনা করেছি যে কোঅর্ডিনেট গুলোকে আমরা কন্ট্রাভেরিয়েন্ট বলে নর্মালি দেখাই এরকম। আর এক্স ভেক্টর যেটা, অর্থাৎ যার মধ্যে আমার এক্স ওয়াই আর জেড কম্পোনেন্ট আছে কোঅর্ডিনেটের, এইগুলো এগুলোকে একসাথে আমরা কিভাবে ডিফাইন করেছি, এগুলোকে আমরা বলছি এক্স আই আপার কেস বলে। ঠিক আছে? আর এই এক্স জিরো আর এক্স আই কে একসাথে করে আমরা বলছি এক্স মিউ ফোর ভেক্টর, যেখানে মিউ এর ভ্যালুটা হচ্ছে 0 আর 1 2 3 এইভাবে যাবে। এইটা হচ্ছে আমাদের নোটেশন, এইভাবে আমরা করছি স্পেস টাইম কোঅর্ডিনেট এই জিনিসটা। এটাকে বলছি আমরা স্পেস টাইম কোঅর্ডিনেটস, এইটা। আচ্ছা, আর আমরা করেছি কি, এইটা দিয়ে আমরা স্পেস টাইম ইন্টারভেল বিটুইন টু পয়েন্টস কে আমরা লিখেছি এরকম ভাবে, সি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস ডিএক্স ভেক্টর মডিউলাস স্কোয়ার। এটাকে আমি যদি ওই এক্স আই এভাবে করে লিখি, তাহলে আমার এটা দেখাবে এরকম যে ডিএক্স জিরো হোল স্কোয়ার মাইনাস ডিএক্স আই এটার হোল স্কোয়ার। তোমরা খেয়াল করো, ডিএক্স আই আপার কেসটাকে আমি এক্স ভেক্টর বলে বলেছি, তাহলে ডিএক্স আই এর স্কোয়ার যেটা, সেটা হবে হচ্ছে আমার এক্স ভেক্টরের ডিএক্স ভেক্টরের মডিউলাস স্কোয়ারটা। এখানে কিন্তু ডিএক্সআই টা দেখো, দুটো ডিএক্সআই এখানেই যেটা লেখা আছে, এখানে কিন্তু দুটো ডিএক্সআই ওপরে, আমি কিন্তু একটা উপরে একটা নিচে এসব এখনো করিনি। আচ্ছা, ঠিক এইটা আছে। বলতে আমি জাস্ট এইটা বোঝাচ্ছি যে ডিএক্সআই আপার কেস একটা মাল্টিপ্লাইড বাই ডিএক্সআই আপার কেস আরেকটা, এই জিনিসটা। আচ্ছা, এবার এই জিনিসটাকে আমরা আগের দিনে দেখেছি, এটাকে নোটেশনালি আমি এরকম ভাবে লিখতে পারি যে ইটা জিরো জিরো ডিএক্স জিরো স্কোয়ার প্লাস ইটা আই জে ডিএক্সআই ডিএক্স জে, এরকম ভাবে লিখতে পারি। কেন? কারণ ইটা আই জেটা আসলে কিরকম, ওটা হচ্ছে মাইনাস ডেল্টা আই জে। এগুলো অলরেডি আমরা আগের দিন আলোচনা করেছি, এটা নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট এখানে সামারাইজ করছি আর কি। তাহলে সবকটাকে একসাথে করে আমি ইটা আলফা বিটা ডিএক্স আলফা ডিএক্স বিটা এরকম লিখতে পারবো। এই অবধি আমরা করে ফেলেছিলাম অলরেডি। এটা অবধি কারো কোনো কোয়ারি নেই তো? না স্যার। স্যার এইটুকু করে নিয়েছি। এই অবধি আমাদের হয়ে গেছে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, যে আমি যদি ডিএক্স লোয়ার কেস মিউ এরকম একটা জিনিস করতে চাই, এটা কি হবে? রেজিং লোয়ারিং আমরা অলরেডি শিখেছিলাম। আমরা কি শিখেছিলাম? যে মেট্রিক দিয়ে তোলা নামানো যায় ইন্ডেক্সকে, মনে আছে? যে আমরা একটা এ মিউ আপার কেস এই জিনিসটাকে আমরা জি মিউ নিউ এ নিউ এরম লিখতে পারি, বা উল্টোটা করতে পারি, যে একটা এমিউ লোয়ার কেস এটাকে জি মিউ নিউ এ নিউ লিখতে পারি। তাই তো? মানে মেট্রিক কি করছে, এই ওপরের ইন্ডেক্সটাকে নিচের দিকে নামিয়ে আনছে, এই যে এইখানে করে নিয়ে আসছে। বা এখানে মেট্রিকটা কি করছে, এই লোয়ার কেসটাকে টেনে নিয়ে আপার কেসে নিয়ে চলে যাচ্ছে। মানে মেট্রিক কি করছে, এই এই জিনিসটাকে আমরা কি বলি, এইটা হচ্ছে রাইজিং অপারেশন। রাইজিং কি, আর আই এস আই এন জি বোধহয়, রাইজিং অপারেশন বাই মেট্রিক। আর এইটা কি, এই যে নিচের যে জিনিসটা হলো, এটাকে বলে লোয়ারিং অপারেশন বাই দ্য ইনভার্স মেট্রিক। এগুলো অলরেডি আমরা করেছিলাম অনেকদিন আগেই, তাই তো? এইটা হচ্ছে ইনভার্স অফ দ্য মেট্রিক, এইটা হচ্ছে মেট্রিক। এই অবধিতে কোনো কনফিউশন নেই? তাহলে এই একই কায়দায় যেভাবে এমইউটাকে এরকম, এই যে দেখো এই যে ইকুয়েশনটা, এই যে কায়দাটা, জি লোয়ার কেস দিয়ে একটা আপার কেসকে নিচে করে লিখছি, এই ইকুয়েশনটাকে ব্যবহার করে আমি আহা আমি লিখতে পারি জি মিউ নিউ ডিএক্স নিউ, এটা লেখা যাবে। দেখো এই নিউটাকে আমি কি করেছি, তলায় নামিয়ে নিয়ে গেছি ইউজিং দ্য মেট্রিক। এটা করা যায় হ্যাঁ স্যার, করে কাছাকাছি। এবার এইখানে আমরা যেহেতু মিনকোভস্কি স্পেস টাইমের কথা বলছি, মানে ফ্ল্যাট স্পেশাল রিলেটিভিটি স্পেস টাইমে নরমালি এই মেট্রিকটা তো, এটা তো একটা জেনারেল মেট্রিক জি মিউ নিউ বলা হচ্ছে, যে যে কোনো স্পেস টাইমে হতে পারে। কিন্তু স্পেশাল রিলেটিভিটিতে নরমালি আমাদের মেট্রিক বলতে মেট্রিক
in special relativity is the মিনকস্কি মেট্রিক। মিনকস্কি মেট্রিক কিরকম হয়, সেটা হচ্ছে জি মিউ নিউ না লিখে আমরা, যেহেতু জি মিউ নিউটা জেনারেল আর তার একটা স্পেসিফিক কেস হচ্ছে স্পেশাল রিলেটিভিটি, সেখানে আমরা একটা পার্টিকুলার সিম্বল দিয়ে বলি, সেটাকে বলি ইটা মিউ নিউ। এটা হচ্ছে মিনকস্কি মেট্রিকটা। ঠিক আছে, স্পেশাল রিলেটিভিটিতে নন স্ট্যান্ডার্ড যে মানে ইন জেনারেল যখন আমরা বলি তখন মেট্রিক অফ স্পেস টাইমকে জি মিউ নিউ দিয়ে লিখি, কিন্তু স্পেশাল রিলেটিভিটি একটা স্পেসিফিক কেস বলে, বিশেষত স্পেশাল রিলেটিভিটিতে যখন তুমি কার্ভিলিনিয়ার দিয়ে না লিখে কার্টেসিয়ান দিয়ে লিখছো তখনই মেট্রিকটা এরকম দেখতে হয়, তখন সেটাকে বলে মিনকস্কি মেট্রিক। ঠিক আছে, এটাকে এভাবে বলা হয় যে এটা হচ্ছে, এইটাকে এভাবে বলা হয় যে মেট্রিক অফ দ্য ফ্ল্যাট স্পেস টাইম। কারণ তোমরা এটা তো কমন সেন্স বুঝতে পারছো যে কার্ভ স্পেস টাইম মানে জেনারেল রিলেটিভিটি, সেখানে আমরা মেট্রিক বলতে জি মিউ নিউ সিম্বলটা দিয়ে ব্যবহার করি। এটা জাস্ট একটা নোটেশনাল জিনিস যে আমরা স্পেশাল রিলেটিভিটিতে যখন ফ্ল্যাট স্পেস টাইমের মেট্রিক, মেট্রিক অফ দ্য ফ্ল্যাট স্পেস টাইম, তখন আমরা বলবো সেটাকে ইটা সিম্বলটা দিয়ে, এবং এখানে বুঝে নেবো যে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করেছি যাতে ওটার ওই 1000 ইত্যাদি ওরকম চেহারাটা আসে, মানে আইডেন্টিটি দিয়ে চেহারাটা আসে এইটা। আর জেনারেল রিলেটিভিটিতে যখন ইন জেনারেল বলি এই মেট্রিকের চেহারা জানা নেই বা ইত্যাদি, তখন এটা হচ্ছে কার্ভ স্পেস টাইমের মেট্রিক, তখন তো সেটা আর ফ্ল্যাট হচ্ছে না আর কি, তখন এটা আলাদা হয়ে যাচ্ছে। জেনারেল রিলেটিভিটির ব্যাপারে আমরা কথাই বলবো না, আমরা যেহেতু স্পেশাল রিলেটিভিটি নিয়ে এই সেমিস্টারে ব্যস্ত, আমরা সেখানে জি মিউ নিউর কথা আনবোই না, আমরা ইন জেনারেল মেট্রিক বলতে ইটাকেই বুঝবো। আচ্ছা, তাহলে এই অবধি আমাদের হয়ে গেল। এবার তাহলে দেখো যে এই যে ডি স্কোয়ার কে আমি তাহলে এই যেটা লিখেছিলাম ইটা মিউ নিউ ডিএক্স মিউ ডিএক্স নিউ, এই জিনিসটা এখানে ধরো এই ইটা মিউ নিউ আর ডিএক্স মিউ এই জিনিসটাকে একসাথে ব্যবহার করে আমি চাইলে ওই, দেখো এখানে কি হবে, এই মিউ আর মিউ কন্ট্রাক্ট হয়ে এই নিউটা ডিএক্স এর কোভেরিয়েন্ট ইন্ডেক্স হিসেবে যাবে। আমি এটাকে ডিএক্স নিউ এরম লিখতে পারি। দেখো একটা নিচে একটা উপরে সাম হয়ে গেছে, এরম ভাবে বলছি। স্যার লেখা যাবে তো পুরো। আচ্ছা, এবার আমি এটাকে যদি মিউ মিউ নিউ না লিখে এখানে যদি পরের লাইনে চেঞ্জ করে মিউ লিখি, তাহলে কোনো আপত্তি নেই। রানিং ইন্ডেক্স ভ্যালুটাকে আমি সিম্বলটা নিউ নিউ লিখবো না মিউ লিখবো নাকি ক ক লিখবো, তাতে কোনো আপত্তি নেই। আমি এরকমও লিখতে পারি এটাকে যে ডিএক্স ক, তাতেও কোনো ক রানস ফ্রম 0 1 2 3, আমাকে বাধা দেওয়ার কেউ নেই। ক খ লেখা হয় না কিন্তু লিখতে কোনো বাধা নেই, এটাও বুঝতে পারছো। অল দ্যাট ম্যাটার্স ইজ একটা নিচে একটা উপরে এবং তাদের ভ্যালুগুলো 0 1 2 3 এদের মধ্যে সামেশন হচ্ছে। তাহলে আমি যদি এইখান থেকে ভেঙে লিখতাম এটাকে কিরকম দেখতে হতো, তাহলে ডি স্কোয়ারটা, তখন ডি স্কোয়ারটা দেখতে হতো দেখো ডিএক্স জিরো প্লাস ডিএক্স আই, এটা বোঝা যাচ্ছে। আমি দেখো জাস্ট ভেঙে লিখেছি 0 0 আর 1 1 2 2 3 3 কে একসাথে আমি একটা আই করে লিখেছি। আচ্ছা, এবার দেখো যে আমি যেহেতু এই নোটেশনটা জানি যে ডিএক্স মিউটা কি, যে ইটা মিউ নিউ ডিএক্স নিউ, খেয়াল করো যে ডিএক্স নিউ আপার কেসের আমি মানে জানি। ডিএক্স নিউ আপার কেসের মানে হচ্ছে ডিএক্স জিরো আপার কেস আর ডিএক্স আই আপার কেস, যেখানে ডিএক্স আই আপার কেস গুলোকে আমি ডিএক্স ভেক্টর বলে চিনি, মানে এই ভেক্টরের আইএথ কম্পোনেন্ট বলে চিনি। ডিএক্স ওয়ান যেটা আপার কেস সেটা হচ্ছে ডিএক্স ভেক্টরের এক্স কম্পোনেন্ট, ডিএক্স টু হচ্ছে ডিওয়াই, আর ডিএক্স থ্রি হচ্ছে ডিজেড, যেখানে আমি ডিএক্স ওয়ান ডিএক্স টু ডিএক্স থ্রি বলতে এই আপার কেস গুলোর কথা বলছি। সেগুলোই কিন্তু হচ্ছে এই ভেক্টরের তিনটে কম্পোনেন্ট, এই যে আমার কি বলে এটাকে কি নাম, ডিফারেন্সিয়াল ডিএক্স ভেক্টরের তিনটে কম্পোনেন্ট। তাহলে লোয়ার কেসের ভ্যালুগুলো বার করবো কি করে, এটার ভ্যালু বার করতে গেলে আমাকে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে। দেখো ডিএক্স জিরো লোয়ার কেস যদি বার করতে চাই কি হবে, এখানে যেহেতু মিউটা জিরো ভ্যালু বসছে তাহলে ইটাতে মিউটাতে জিরো হবে, নিউ যেমন আসে থেকে যাবে, এটা অবধি বোঝা যাচ্ছে। তাহলে এবার আমাকে নিউ এর উপর সাম করতে হবে, ইটা জিরো নিউ এর জিরো ভ্যালু একটা বসবে, সেটার জন্য ডিএক্স জিরো আপার কেস আসবে, আর প্লাস ইটা জিরো আই, তার জন্য ডিএক্স আই আসবে। দেখো একটা হচ্ছে 0 0 আর 1 1 2 2 3 3 কে আমি বারবার লিখবো না তাই আই লিখেছি। ঠিক আছে, এবার দেখো 0 0 ইটা 0 0 ভ্যালু কত সেটা জানি, এটার ভ্যালু হচ্ছে +1, আর ইটা জিরো আই এর ভ্যালু হচ্ছে 0 ফর এনি ভ্যালু অফ আই, 0 1 0 2 0 3 সবাই তো 0। ইটা ম্যাট্রিক্সের চেহারা মনে আছে তো। তাহলে আমার এই টার্মটা থেকে কোনো কন্ট্রিবিউশনই আসছে না, তাহলে অল আই হ্যাভ ইজ কি কি, এই ইটা 0 0 জন্য 1 আর ডিএক্স জিরো আপার কেস। তার মানে দেখো যে ডিএক্স জিরো লোয়ার কেস ইজ ইকুয়াল টু ডিএক্স জিরো আপার কেস, তার মানে বেসিক্যালি সিডিটি। তার মানে ডিএক্স জিরো আপার কেসে লিখি আর লোয়ার কেসে লিখি দুটোতেই আমার প্লাস সিডিটি বোঝায়। আচ্ছা, এবার আমি যদি ডিএক্স আই লোয়ার কেস, মানে ধরো ডিএক্স আই এর ভ্যালু 1 2 3 যে কোনো একটার জন্য আমি আই বলেই লিখছি,
এটার জন্য কি হবে, এটার জন্য ওই আগের এই সেম ফর্মুলা ব্যবহার করব। কি হবে, মিউটা দেখো আই লেখা হয়েছে, এই মিউ এর জায়গায় এখন আই, এই মিউ এর জায়গায় আই বসছে, তার মানে এই মিউ এর জায়গায় আই বসবে, তার মানে ইটা আই হবে, তারপরে নিউটা যেমন আছে থেকে যাবে। এবার এটাকে অল ভ্যালুর উপর সাম করতে হবে, তার মানে ইটা আই তো আই এর মতো, এবার এই নিউ এর 0 0, তাহলে একটা এইটা, আরেকটা ওই আই আগেন থেকে যাবে, সেম থেকে যাবে। আর এবারে নিউ এর ভ্যালুটা কি, স্পেস ভ্যালু গুলো 1 2 3, এখানে আবার আই লিখতে পারবো না কেন, অলরেডি একটা আই বসে রয়েছে, তাহলে আমাকে এবার জে লিখতে হবে, ডিএক্স জে। তাহলে এবার আমি দেখি, ইটা আই জিরোটা তো অলরেডি জিরো আমার জানা আছে, আগেই এক্ষুনি আলোচনা হয়েছে, এই যে এইটা, ইটা জিরো আই আর আই জিরো একই তো কথা, সিমেট্রিক ম্যাট্রিক্স তো। হ্যাঁ স্যার। তাহলে আমার এইটা আগেন এইটা আমাকে জিরো দিচ্ছে, কোনো কন্ট্রিবিউশন নেই, তাহলে কি আছে আমার, আমার আছে ইটা আই জে আর ডিএক্স জে। ইটা আই জে এর ভ্যালু আমি জানি মাইনাস ডেল্টা আই জে, আগেই আলোচনা হয়েছে। তাহলে দেখো ডেল্টা আই জে, যে যে কন্ট্রাকশনে আমার কি দেয়, জাস্ট ডেল্টা ফাংশন যেমন কাজ করে, এখানে কন্ট্রাকশন ভেবো না, জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনও ভাবতে পারো, যে যে করে কি হবে আমার এটা ডিএক্স কি দেবে, আই, নিচে আই। আই লোয়ার কেস। কিন্তু এখানে দেখো, এখানে একটু একটা কথা আছে, এক সেকেন্ড, এখানে দেখো, এখানে যদি আমি ডিএক্স আই লোয়ার কেস লিখি তাহলে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখো এখানে এটা লিখলে কি হবে, মাইনাসটা থেকে যাবে আর আই লোয়ার কেস হবে, এটা ভুল হচ্ছে কেন, দেখো ডিএক্স আই ইকুয়াল টু মাইনাস ডিএক্স আই এসে গেল, তার মানে নিশ্চয়ই ভুল করেছি, কারণ তাতে তো বোঝা যায় সব ডিএক্স আই জিরো, তা তো নিশ্চয়ই নয়। আমি হ্যাঁ যদি যেভাবে ভাবি যে ডেল্টা ফাংশন কাজ করবে, যেভাবে তোমাদের ডেল্টা মিউ নিউতে দেখিয়েছিলাম, সেরকম একই কাণ্ড যদি ডেল্টা আইজ এর জন্য করতে যাই এবং ইন্ডেক্স নামাই এটা দিয়ে, ডেল্টা দিয়ে, তাহলে ডেল্টা মানে আইটা নিচে চলে এলো এবং মাইনাস সাইন, তার মানে তো কি দাঁড়াচ্ছে, এই ডিএক্সআই ইকুয়াল টু মাইনাস ডিএক্সআই, সেটা তো নিশ্চয়ই নয়, কারণ তাহলে তো কি বোঝাচ্ছে যে সব ডিএক্সআই ইকুয়াল টু জিরো হবে, কারণ যেটা একটা জিনিস যখন সেটা নিজেরই মাইনাসের সঙ্গে সমান, তাহলে তো সেটা জিরো, সেটা তো সম্ভব নয়, নিশ্চয়ই বুঝতেই পারছি সব ডিএক্সআই তো আর জিরো নয়। তাহলে এখানে কিছু একটা ভুল করেছি, তো ইনকনসিস্টেন্সি পেলাম, এটা তো দিস ইজ সামথিং রং। কি ভুল করেছি, ভুলটা এইটা করেছি দেখো, যে ডেল্টা আই জে ডিএক্স জে, এই জিনিসটা বলতে আমাকে ডিএক্স আই লিখতে হবে। এখানে কিন্তু আমি এইটা দিয়ে এই এই দেখো ডেল্টা আই জে 3 ডিমেনশনে, যেখানে আই জে 1 2 3, সেইটা কিন্তু মেট্রিক নয়, সেটা হচ্ছে মেট্রিকের স্পেশিয়াল অংশের যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, সেইটা একটু ভালো করে এই জায়গাটা বোঝো, এগুলো একটু সাটল জিনিস, অনেকেই এটা মিস করে যায় এবং তার ফলে পরে গিয়ে কনফিউশন হয়। দেখো ইটা মিউ নিউ, এইটা হচ্ছে রেজিং বা লোয়ারিং, ঠিক আছে, যেখানে পুরো তার সমস্ত মিউ নিউ সব ভ্যালু থাকবে, তখনই সেটা ফুল ফ্লেজেড লোয়ারিং বা রেজিং এর কাজ করতে পারবে, যেমন এখানে করছে, এই যে এখানে করছে। এখানে কিন্তু আমি আলাদা করে হঠাৎ আই যে বসিয়ে রেজিং লোয়ারিং করছি এরকম কথা বললে চলে না। খেয়াল করো যে আমি যদি বলি যে ধরো আমার কাছে ডিএক্স আই দেওয়া আছে, বা ধরো লোয়ার কেস আই দেওয়া আছে লিখি, এরকম দেওয়া আছে, আমি এটাকে কি, এইটা কি রেজিং লোয়ারিং হলো, না এটা হলো না, দিস ইজ রং। কেন রং, কারণ তুমি এখানে শুধু স্পেস কম্পোনেন্ট এরকম ভাবে নিয়েছো, তোমাকে লিখতে হবে যেটা যেটা কারেক্ট রিলেশন, সেটা হচ্ছে ডিএক্স মিউ, সেটা হচ্ছে ইটা মিউ নিউ ডিএক্স নিউ, এইটা হচ্ছে দ্য ফুল ফ্লেজেড রেজিং বা লোয়ারিং বা হোয়াট এভার রেজিং অপারেশন। এবার এর ইন্ডিভিজুয়াল আই মিউ এর একটা 1 2 3 0 এই ভ্যালুগুলো নিয়ে নিয়ে তুমি একটা একটা ইকুয়েশন লিখতে পারো, কিন্তু ফুল রেজিং লোয়ারিং অপারেশন হচ্ছে এইটা, নট দিস থিং, এটা কিন্তু রেজিং লোয়ারিং নয়। বলছি দেখো রেজিং লোয়ারিং এর যে অপারেশন, সেটা ম্যাট্রিক মেট্রিক নিজে পুরোটা একা পুরো যদি থাকে তবে সে করতে পারে, আমি এই রিলেশনটা ইজ ভ্যালিড। এবার এর 4টে টুকরো হবে, তার একটা টুকরো এটাও হবে, দ্যাট ইজ কারেক্ট, যে আমি যখন মিউ এর ভ্যালু আই বসাবো তখন এই রিলেশনটা আমাকে এই ওপরেরটা দেবে, সেটা কারেক্ট, সেটা আমি ইন্ডিভিজুয়াল একটা একটা করে ইকুয়েশন লিখছি, এইটা ঠিক আছে, কিন্তু এইটাকে আমি রেজিং লোয়ারিং অপারেশন হিসেবে কথাটা বলতে পারবো না, বলা উচিত নয় আর কি, কারণ এখানে তুমি ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে দেখছো একটা, হ্যাঁ ঠিক। ঠিক আছে। এটারই এখানে এইটাতে একটু নড়বড়ে এক্সাম্পল, এটা খুব ভালো এক্সাম্পল হলো না, কারণ এটারই তো তুমি একটা একটা টুকরো লিখলে তো এই ইকুয়েশনটাই পাবে, কিন্তু এরই ভালো একটা এক্সাম্পল হচ্ছে এই ওপরের কেসটা, দেখো যে এখানে ইটা আই যে, এখানে দেখো আমার কিন্তু ফুল অপারেশনটা কিসে হয়েছিল, সেখানে ফুল জিনিসটা ছিল, দেখো এইটা হচ্ছে পুরো জিনিসটা, এইটা দিস থিং, এর একটা কম্পোনেন্ট স্পেশাল নেওয়াতে ডিএক্সআই লোয়ার কেস ইকুয়াল টু এইটা হলো, এটাতেও কোনো সেরকম কোনো ভুল নেই, এদিকে আই আছে তাই জন্য এদিকে আই আছে, বাকি নিউ নিউ কন্ট্রাকশন ফুল স্পেস টাইমে সব ইন্ডেক্স রয়েছে।
এখানে আমি যখন প্রথম একটা, এবার যখন আমি নিউটাকে ভাঙলাম তখন দেখো একটা জিরো কম্পোনেন্ট এলো। এবার সেটা স্পেসিফিক্যালি ইটা আই জিরোটা জিরো বলে ওটা চলে গেছে, ওটা চোখের সামনে দেখতে পাচ্ছি না বিকজ ইটস ভ্যালু ইজ জিরো। তার ফলে যেটা পড়ে রইলো সেটার মধ্যে দেখো এখন শুধু স্পেস ইন্ডেক্স আছে। এটা তার বোঝা মানে যাচ্ছে। ডিএক্স আই লোয়ার কেস কি দাঁড়ালো, সেটা ইটা আই যে লোয়ার কেস ইন্টু ডিএক্স যে আপার কেস, এইরকম একটা রিলেশন। মানে বেসিক্যালি এইটা সমান সমান এইটা। কিন্তু এই স্টেজে এসে এখানে কিন্তু এইটাকে রেজিং লোয়ারিং করছে বা এই ধরনের কথা বলা যাবে না। মানে এখানে যদি আমি ইটা আই জে আর ডিএক্স জে আছে, আমি যদি এরকম একটা জিনিস বলি যে বলো আচ্ছা এটা কি হবে যে ইটা আই জে ডিএক্স জে আছে, আমি কি এটাকে ডিএক্স আই লিখতে পারি? এই যে যে কন্ট্রাকশন হয়ে আইটা এখানে নিচে চলে এলো, না, দ্যাট ইজ রং, এটা হবে না। কেন? কারণ ইটা আই যে স্পেস কম্পোনেন্ট অফ দ্য মেট্রিক, সে কিন্তু রেজিং লোয়ারিং করে না, সে হচ্ছে টোটাল ইটা মিউ নিউ মেট্রিকের স্পেস পার্টের 3/3 অংশটা। মানে স্যার স্যার এটা এইটা আই কিন্তু এই যে ইটা আই যে কিন্তু রেজিং লোয়ারিং অপারেটর নয়, ইটা মিউ নিউটা হচ্ছে রেজিং লোয়ারিং অপারেটর যখন ওটা নিজে ফুল থাকবে। ইন্ডেক্সটাকে তাহলে এখানে আমরা ফিক্সড করে দিচ্ছি যে আইটাই মানে একটা এখানে স্পেসের হ্যাঁ, এখানে কি হচ্ছে দেখো, আমার ফুল জিনিসটা ছিল, আমি তার একটা কম্পোনেন্ট নিলাম, তারপরে তার ইটাকে ভেঙে টেঙে দিয়ে কিছু জিনিস জিরো টিরো হয়ে যাওয়াতে এইখানে এসে দাঁড়িয়েছে ব্যাপারটা, এরকম এসে দাঁড়িয়েছে। এতে এই ইকুয়েশনটায় দোষ নেই। কিন্তু এখানে তুমি যদি বলো যে এই যে ইটা আই যেটা ডিএক্স এর সঙ্গে রেজিং লোয়ারিং এর মতো কাজ করবে, করে আমি ডিএক্স যেটাকে নিচে নামিয়ে দেবো, যেটাকে নিচে লিখবো, সেটা ভুল, সেটা ঠিক নয়। কারণ তুমি এখানে কম্পোনেন্টের ভিতরে ঢুকে এসছো। এখানে তাহলে কি করছি, এখানে হচ্ছে এবার আমার ভ্যালু বসাতে হবে। আমি কি ভ্যালু বসাবো? ইটা আই এর ভ্যালু হচ্ছে মাইনাস ডিএক্স ডেল্টা আই জে। তার মানে দেখো তুমি কি করছো, তুমি ওই যে টোটাল মেট্রিকের স্পেস অংশটা তোমার ইকুয়েশনে কাটাকুটি করে টোরে পড়ে আছে, তার স্পেসিফিক ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের ওই যে ভ্যালুগুলো যে 1 0 0 0 1 0 0 0 -1 অর্থাৎ মাইনাস ডেল্টা আই জে, তুমি ইটা মিউনিউর স্পেস অংশের ভ্যালু বসিয়ে দিয়েছো এই স্টেজে এসে। ভ্যালু, দিস ইজ ভ্যালু, দিস ইজ নট দ্য মেট্রিক। ডেল্টা আই জে কিন্তু মেট্রিক নয়, ইনফ্যাক্ট ইটা আই জেও মেট্রিক নয়। ফুল মেট্রিকটা হচ্ছে ইটা মিউ নিউ, তার স্পেস কম্পোনেন্ট টুকুকে লেখা হয়েছে উইচ ইজ ইটা আই জে, তার স্পেসিফিক ভ্যালু লেখা হয়েছে উইচ ইজ মাইনাস ডেল্টা আই জে। এখানে এসে এটাকে আর রেজিং লোয়ারিং করছে বা এই ধরনের কথা বলাটা ঠিক নয়। তাহলে এখানে রেজিং লোয়ারিং এর প্রশ্ন আসছে না, এখানে আমাকে ভ্যালু বসাতে হবে। অর্থাৎ এই স্টেপটা একদম ডাহা ভুল, এই স্টেপটা একদম চলবে না। কি করতে হবে সেটা দেখা যাক। কি করতে হবে দেখো, যে ডিএক্স কি আছে জানো, ডিএক্স ও কি লিখছিলাম, ডিএক্স আই লোয়ার কেস, এইটা আমার এখন কি এসে দাঁড়িয়েছে মাইনাস ডেল্টা আই জে ডিএক্স আপার কেস জে, এইটা দাঁড়িয়েছে। তো এবার আমাকে যেটা করতে হবে, এরপর ফার্দার আমার কিছু করার নেই। আমার এখানে যেটা করতে হবে এবার হচ্ছে আই এর ভ্যালু যদি 1 হয় তার জন্য আলাদা করে করতে হবে, যে ডিএক্স 1 লোয়ার কেস এটা কত, এটা হচ্ছে দেখো মাইনাস ডেল্টা 1 জে, ডেল্টা 1 জে, এটা কিন্তু 1 জে ডিএক্স জে। এবার আমি জানি যে জের 1 1 2 2 3 3 এই তিনটে যদি নিই, তার মধ্যে একমাত্র ডেল্টা 1 1টাই নন জিরো, বাকিগুলো জিরো। তাহলে এখানে এইটা থেকে যাবে। উপরের ওই রিলেশনটা কোথা থেকে লিখলেন আর উপরে লেখা আছে? দাঁড়াও দাঁড়াও, ওপরের রিলেশনটা এইটা, এইটা এই যে এখান থেকে এই যে কি এতক্ষণ ধরে কি করলাম, আমি এইটা ছিল এখান থেকে মিউ এর জিরোর জন্য তো একটা অলরেডি দেখিয়েছি, আর মিউ এর আই ভ্যালুর জন্য, মিউ এর তো ভ্যালুটা 1 2 3 তিনটে হয়, সেই তিনটেকে একসাথে করে ডিএক্স আই প্রথমে লিখলাম। তাহলে এইখানে মিউতে আই বসলো, এই যে এইখানে এইটা নিউ যেমন ছিল রয়ে গেল এই যে এইখানে, এবং এই নিউ। তাহলে এদের মধ্যে সাম মানে কি 0 0 কম্পোনেন্ট আর 1 1 2 2 3 3 যেগুলোকে যে যে বলে লিখেছি। এবারে ইটা এই যে কম্পোনেন্টটা, এই যে কম্পোনেন্টটা ইটা আই জিরো, সেটা আমি জানি যে ওই মেট্রিকের ওই অংশটা যে ইটা 1 0 2 0 3 0 এই এলিমেন্ট গুলো তো জিরো, তাহলে ওটা কন্ট্রিবিউট করবে না। কে কন্ট্রিবিউট করবে? না এই অংশটা কন্ট্রিবিউট করবে, এই যে এ কন্ট্রিবিউট করবে। তাহলে এইটুকু অব্দি এইখানে এসে পৌঁছেছি। এবার এইটাকে লিখেছি এখানে। এবার এবার তার মধ্যে আবার ইটা আই এর ভ্যালু কত, ইটা আই যে অংশটুকু হচ্ছে এইটা মাইনাস ডেল্টা আই জে, তাহলে সেই মাইনাস ডেল্টা আই জে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়াতে এইখানে এসে পৌঁছেছিলাম। এবার এরপর ফার্দার আমি কি করতে পারি, এখানে আর ডেল্টা ফাংশন লাগিয়ে আমি ইন্ডেক্স রেজ লোয়ার ওইসব করতে পারবো না, কারণ এখানে ফুল ডেল্টা ফাংশন নেই। এবার এরপরে আমার যদি ফার্দার এগোতে হয় তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে লিখতে হবে, আমি যদি ভেঙে ভেঙে লিখি আই এর 1 ভ্যালুর জন্য লিখে দেখি, তাহলে আই এর 1 ভ্যালু মানে কি, এই যে বাঁদিকে দেখো আই তে 1 বসিয়েছি ডিএক্স 1 লোয়ার কেস সমান সমান মাইনাস, এবার ডেল্টাতে দেখো আই এর ভ্যালু 1 বসিয়েছি, যেটা রয়ে গেছে
এবার যে 1 1 2 2 আর 3 3 জন্য এই যে তিনটে টুকরো লিখলাম। এবার ডেল্টা 1 2 আর ডেল্টা 1 3 তো 0, তাহলে একমাত্র ডেল্টা 1 1 হচ্ছে 1, আর আগে মাইনাস আছে, তার মানে -1, তাহলে মাইনাস dx1। তাহলে রেজাল্ট যেটা পেলাম সেটা হচ্ছে dx1, এটা হচ্ছে মাইনাস dx আপার কেস 1 এর সঙ্গে সমান, এটা পেলাম। সিমিলারলি আমি 2 এর জন্য বুঝতেই পারছো dx2 এই এক্সাক্ট জিনিসটা করে মাইনাস dx2 আপার কেস পাবো, এবং dx3 করলে আমি dx3 লোয়ার কেস, এইটা হবে মাইনাস dx3 লোয়ার কেস, dx3 আপার কেস। তার মানে আমি এটাকে কম্বাইন করে একসাথে এভাবে ভাবতে পারি যে dxi সেটা হচ্ছে মাইনাস অফ dxi। কারণ দেখো 1 1 এখানে 1 বসালে তার করসপন্ডিং এখানে 1 বসালে, খেয়াল করো এটা কিন্তু দিস ইজ নট এ টেন্সার রিলেশন। দেখো ইন্ডেক্স মিলছে না, কিন্তু এখানে আই নিচে এখানে আই ওপরে, একটা কন্ট্রা একটা কো, তার মানে এটা দিস ইজ নট আ টেন্সার রিলেশন, নট আ টেন্সার রিলেশন। তার মানে এখানে ইন্ডেক্স ম্যাচিং ফ্যাচিং এসব হচ্ছে না। শুধু কি হচ্ছে, তুমি এইটা একটা লেখার সুবিধার জন্য আমরা এভাবে লিখি, এটা মনে রাখার জন্য যে তুমি যদি একটা স্পেশাল ইন্ডেক্স নাও, স্পেশাল টুকরো নাও ডিএক্স ভেক্টরের, তাহলে সেটা কি হচ্ছে যে এমনিতে ডিএক্স ভেক্টর বলতে আমরা কি বুঝছি, 1 ডেল্টাতে 1, আর যে সামেশনটা সেটা কি দিচ্ছে, J1 উইথ 1, J2 উইথ 2, আর J3 উইথ 3। এবার ডেল্টা 1 2 আর ডেল্টা 1 3 0, তার মানে শুধু এই ডেল্টা 1 1 ইকুয়াল টু 1 এটা পড়ে থাকবে উইথ আ মাইনাস সাইন, তাহলে সেটা এখানে এই যে মাইনাস সাইন, তারপরে এই dx1 যেমন আছে তেমন। বুঝতে পেরেছি। রেজাল্ট কি দাঁড়ালো এইটা। সিমিলারলি আমি dx2 লোয়ার কেসের জন্য এই একই জিনিস করতে পারি, আই এর ভ্যালু 2 বসালে এই একই ট্রিটমেন্ট হবে। তাতে কি হবে, তখন ডেল্টা 2 2টা থেকে যাবে, ডেল্টা 1 2 আর 2 3টা চলে যাবে, তাহলে পাবো। এটাকে কম্বাইন করে আমি এরকম একটা জিনিস লিখতে পারি, কিন্তু এখানে এটা লেখার সময় মনে রাখতে হবে যে এটা আমি কি লিখছি, দিস ইজ নট এ টেন্সার ইকুয়েশন যেখানে আমার ইকুয়েশনের বাঁ দিক আর ডান দিকের ইন্ডেক্স ওপর নিচ তার পজিশন ইত্যাদি মিলবে। এটা জাস্ট কি বোঝাচ্ছে, যে ভ্যালু বোঝাচ্ছে। ভ্যালু বোঝাচ্ছে বলতে কি বোঝাচ্ছি, ভালো করে খেয়াল করো, ডিএক্স ভেক্টর বলতে তার তিনটে কম্পোনেন্ট ডিএক্স ডিওয়াই আর ডিজেড কে বুঝি। এদেরকে আমি অপারেশনাল ডিফাইন করি ডিএক্স আই আপার কেস বলে, অর্থাৎ ডিএক্স ভেক্টরের আইএথ কম্পোনেন্টরা কারা, তাদেরকে আমি টেনজার নোটেশনে ডিএক্স আই কন্ট্রাভেরিয়েন্ট ইন্ডেক্স দিয়ে লিখছি। এবং সেই হিসাবে আমি যদি ডিএক্স আই লোয়ার কেসটা কি জানতে চাই, এটা আমাকে বলে দিচ্ছে, এই ওপরের রিলেশন গুলো বলে দিচ্ছে যে এর ভ্যালুগুলো কগুলো, এগুলো হচ্ছে মাইনাস অফ ডিএক্স ভেক্টরের আইএথ কম্পোনেন্ট। dxi লোয়ার কেস মানে dx ভেক্টর যেটা তার ith কম্পোনেন্ট বাট উইথ আ মাইনাস সাইন, whereas dxi আপার কেসটা কি, এটা হচ্ছে dx ভেক্টরের अगेन ith কম্পোনেন্ট বাট উইথ নো মাইনাস সাইন, ইট ইজ প্লাস সাইন। তাহলে কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট কম্পোনেন্টস অফ দ্য স্পেস মানে dx ভেক্টর, সেটার ফিজিক্যাল মানেটা হচ্ছে এই জিনিসটা বোঝাচ্ছি। এইটা যেন ভুল না, এইটাতে অনেকে মিস করে এই সাটল পয়েন্টটা, ফলে ওই প্লাস মাইনাসে অনেক জায়গাতেই গন্ডগোল করে, এই গন্ডগোলটা যেন না হয়। আমরা যে নোটেশনটা নিয়েছি, আমাদের নোটেশন কিরকম, যে আমাদের হচ্ছে মোস্টলি পজিটিভ মোস্টলি নেগেটিভ, মানে আমাদের ইটাম ইউনিট চেহারা কিরকম, যে 1 0 0 0 0 -1 0 0 0 0 -1 0 এবং 0 0 0 -1, এইভাবে যদি আমরা নোটেশন লিখি, সেক্ষেত্রে আমাদের সি স্কোয়ার ডিটি স্কোয়ার প্লাস দিয়ে আর ডিএক্স ভেক্টর স্কোয়ারটা মাইনাস দিয়ে আসবে, তাই তো। এই মাইনাসটা কারা, এই মাইনাসটা আসছে এই যে এই তিনটে থেকে, এই তিনটের অংশটাকেই আমি ওই যে এইটাই কি, এটা কি, দিস ইজ নাথিং বাট ইটা আই জে, এবং সেটা কত মাইনাস ডেল্টা এই যে দেখতেই তো পাচ্ছ। কিন্তু যখন আমি ডেল্টা আই যে বসিয়ে দিয়ে লিখছি, তখন ওটা কিন্তু আর টেনজার রিলেশন থাকছে না, ওটা জাস্ট কম্পোনেন্ট। এই মানে ধর ডিএক্স লোয়ার কেস কি বলি, মানে ডিএক্স 1 লোয়ার কেস সেটা ডিএক্স 1 আপার কেসের সাথে কিভাবে রিলেটেড না, উইথ এ মাইনাস সাইন, দেয়ার ইজ এ রিলেটিভ মাইনাস সাইন। কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যখন আমি মিনকোভস্কি মেট্রিক দিয়ে লিখছি উইথ আওয়ার কাইন্ড অফ সিম্বলস, যে মানে আওয়ার কাইন্ড অফ নোটেশন, যেখানে স্পেস পার্টটা হচ্ছে মাইনাস দিয়ে আর টাইম পার্টটা +1 দিয়ে, সেখানে এই ব্যাপারটা আসবে। তার মানে এটা যদি মনে রাখতে পারি, তাহলে আর এই এতটা কথা না বলেই আমি ফটাস করে এরকম বলতে পারি যে dx0 এটাকে তুমি dx0 আপার কেস দরকার হলে লিখতে পারো, বা কিন্তু বা ধরো dx1 এটাকে আমি মাইনাস dx1 এরকম ভাবে লিখতে পারো, অথবা ইন জেনারেল dxi লোয়ার কেসটা মাইনাস dxi ভাবে লিখতে পারো।
ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডেক্স রেজিং লোয়ারিং এর ভিতরে সব গল্পটা যারা জানে তারা ফটফট করে এটা ব্যবহার করে ফটাস ফটাস করে। তাহলে এদিক থেকে দেখে জাস্ট লাস্ট ওয়ান মোর টাইম দেখে নাও যে আমি যেটা লিখেছিলাম যে ডিএক্স স্কোয়ার সেটা হচ্ছে ইটা আলফা বিটা ডিএক্স আলফা ডিএক্স বিটা। এবার এই দুটোকে কম্বাইন করে কি বলেছিলাম, এইটা এখানে দেখো রেজিং লোয়ারিংটা হলো কারণ এটা পুরো ভ্যালুটা রয়েছে, কাজে এটা ডিএক্স বিটা লোয়ার কেস আর পরের ডিএক্স বিটা তো যেমন আছে তেমন রয়ে গেছে, এই অংশটা এইটা করেছে। এইবার তাহলে ডিএক্স বিটাকে আমি ভেঙে লিখছি যখন ডিএক্স জিরো প্লাস ডিএক্স আই, দেখো এখানে কিন্তু আমি প্লাস দিয়ে লিখছি, কেন? কারণ এখানে কিন্তু ইন্ডেক্স কিছু করিনি, যেমন যেমন আছে জাস্ট নোটেশন বসিয়েছি। দেখো বিটা জিরোর জন্য 0 0 হয়েছে আর বিটার 1 1 2 2 3 জন্য আই হয়েছে। এবার তারপরে স্টেপে আমি দেখো এই যে নিচের ডিএক্স জিরো সেটাকে আমি ইচ্ছা করলে ডিএক্স জিরো ওপরে করে লিখে ডিএক্স জিরো আপার কেসের স্কোয়ার লিখতে পারি, কেন? কারণ এই সাইন চেঞ্জ করতে হয়নি, জাস্ট সেম জিনিস এইটা লিখেছি, কারণ এটা আমি কোষে দেখেছি, আগে প্রপারলি কোষে দেখেছি এটা আসে। এই যে ওর বাবা কোথায়, এই যে এইখানে, এই যে ডিএক্স জিরো লোয়ার কেস ইজ ডিএক্স জিরো আপার কেস, তাই তো? কারণ এটা 0 0টা তো +1, এই যে এইটা +1 বলে, তাহলে আমি ডিএক্স জিরোটাকে ওপরে তুলে দিলাম, দিয়ে ডিএক্স জিরো দুটোই ওপরে, তার মানে ডিএক্স জিরো আপার কেসের হোল স্কোয়ার হলো। তারপরের টার্মটা এবারে প্লাস দিয়ে, এবার ডিএক্সআই কে যদি আমি ওপরে তুলে লিখতে চাই তাহলে আমাকে কিন্তু মাইনাস ডিএক্সআই লিখতে হবে প্রথমটার জন্য, পরের ডিএক্সআই তো ওপরেই আছে। তাহলে আমি এই কি কিছু বলছো কেউ? তাহলে বলো। এইটা মাইনাস ডিএক্সআই স্কোয়ার লিখতে পারি। এই ডিএক্সআই স্কোয়ারকে যেহেতু এখানে দুটোই ডিএক্সআই আপার কেস, এবং ডিএক্সআই আপার কেস মানে কি ডিএক্স ভেক্টর ডটেড উইথ ডিএক্স ভেক্টর, এইটা বলা যায়। তার ফলে আমি দেখো এই ডিএক্স জিরো মানে কি সি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস ডিএক্স ভেক্টর মড স্কোয়ার, এই জন্যই মাইনাসটা আসছে। এবং বুঝতে পারছো আমি এই মাইনাসটা কেন রাখতে চাই, কারণ তার ভিতরে টেনজারের এতটা প্যাচ রয়েছে। আমি যদি আইসিডিটি ফিটি করে ঢুকিয়ে দিই জিনিসপত্র, আই সাইনটাকে হাওয়া করে দিই, তাহলে আমি টেনজারের এই যে ইন্ডেক্স তোলা নামানো, আপার কেস লিখছি লোয়ার কেস লিখছি, তাতে কখন মাইনাস আসছে, স্পেস পার্টের ইন্ডেক্সকে উপরে তুলে দিলে মাইনাস আসছে, এই ব্যাপারগুলো কিছুই আমার চোখে পড়বে না। ইনফ্যাক্ট এর আরো একটা এক্সাম্পল যেটা তোমাদের চেনা, দেখো ইলেকট্রোডাইনামিক্সে তোমরা জানো এই যে ফাই হচ্ছে স্কেলার পোটেনশিয়াল আর ভেক্টর পোটেনশিয়াল হচ্ছে এ, এটা জানা আছে তো ইলেকট্রোডাইনামিক্স? হ্যাঁ স্যার জানো। এবার তুমি পরে দেখতে পাবে যে এই জিনিসটাকে আমরা এ মিউ এইটা বলি, এটাকে বলে হচ্ছে ফোর ভেক্টর পোটেনশিয়াল। বলেছেন। এবার তুমি দেখো যে তাহলে তোমাকে যদি কেউ বলে এমইউ এটা কি, ইলেকট্রোডাইনামিক্সে মোস্টলি কিন্তু দেখবে টেনশন হচ্ছে আমাদের এমইউ লোয়ার কেসটা আমাদের ব্যবহার করতে হবে। এটা কি, এর ভ্যালু কত? আমরা বলবো দেখো এর ভ্যালু হচ্ছে A0 এবং এ ভেক্টর উইথ এ মাইনাস সাইন। কেন হলো খেয়াল করো, যে এর জিরোটা তো নিচে আর ওপরে তো একই মানে, কারণ আমরা তো জিরো ওপরে তুলে নিচে নামাই দুটোই প্লাস সাইনে। কিন্তু যখন আমি এআই লিখবো সেটা কিন্তু মাইনাস অফ এআই আপার কেস। এবার এই এআই আপার কেসটাকে আমি এ ভেক্টর বলে চিহ্নিত করছি, কারণ আমাদের তো তাই ভেক্টরকে আমরা কন্ট্রা দিয়ে বলি। তার মানে এআই বলতে আমি এ ভেক্টরের মাইনাস সাইনের ith কম্পোনেন্ট গুলোকে বোঝাবো। মানে আমি এমইউ যখন লোয়ার কেস বলছি এগুলো কি কি, এটা যে ফাই অর্থাৎ এ জিরোটা আর মাইনাস এ ভেক্টর, এইভাবে লেখা হবে। এটা আমাদের পরে আসবে, আমি জাস্ট ইন অ্যাডভান্স তোমাদের এটা বলে রাখলাম। এখানে দেখো আমি এটা কেন মাইনাস দিলামটা শুড বি ক্লিয়ার ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের নোটেশনাল এই ব্যাপারটা গেল। এরপর আমরা আর কি কি করেছি, আমরা দেখেছি যে ডিএ স্কোয়ার জিনিসটার ইনভেরিয়েন্স আছে, মানে একটা ফ্রেম আর অন্য ফ্রেমে স্কোয়ার গুলো সেম হয়, এইটা ইনভেরিয়েন্স। এবং এই ইনভেরিয়েন্সটা কে মেনটেন করে না, এইটা থেকে আমরা একটা গতদিন রিলেশন যেটা নিয়ে অনেক লড়াপেটা হয়েছিল, সেটা হচ্ছে ইটা মিউ প্রাইম, এটা হচ্ছে ল্যামডা মিউ প্রাইম আলফা ল্যামডা নিউ প্রাইম বিটা ইটা আলফা বিটা, এরকম হবে। যেখানে এই ল্যামডা গুলো কারা, এটা যখন এই রিলেশনটা স্যাটিসফাই করবে তখন এই ল্যামডা গুলো হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন। যে ডিএক্স এখানে এমন ভাবে লেখা হলো যে আমার ডিএক্স মিউ প্রাইমটা লেখার সময় কি লিখতে হবে, উল্টো লিখে ফেলেছি, সরি এক সেকেন্ড দাঁড়াও, একটু ঠিক করে লিখি, ইন্ডেক্সের পজিশনিংটাতে পরে কনফিউশন হবে, দাঁড়াও এক সেকেন্ড। আগে লরেন্স ট্রান্সফরমেশনটা লিখে নিলে আমাদের রেফার করতে সুবিধা হবে। এভাবে বলি যে আমরা ডিএক্স মিউ প্রাইম এটাকে ল্যামডা মিউ আলফা আর ডিএক্স আলফা করে বলেছি, যেখানে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে
constant matrix that represent Lorentz transformation. এখানে আগের দিনে ওই কথাটা আমরা বলেছিলাম, কিন্তু সেটাকে আরেকবার বলে দিই। ধরো জাস্ট আমি যদি শুধু কনস্ট্যান্ট ম্যাট্রিক্স এই ব্যাপারটা রাখি, নট রিপ্রেজেন্টিং লরেন্স ট্রান্সফরমেশন কিন্তু বলিনি, তাহলে কি তার মানে হচ্ছে এগুলো হচ্ছে লিনিয়ার রিলেশন। এটা যদি কনস্ট্যান্ট ম্যাট্রিক হয় তাহলে এটা লিনিয়ার রিলেশন। এবার খেয়াল করো, আগের দিন আমরা এইটা বলেছিলাম একটুখানি, যে এইটা যদি ইনভেরিয়েন্ট রাখতে হয়, এইটা ইনভেরিয়েন্ট কখন থাকে? যখন কোঅর্ডিনেট গুলো লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে কানেক্টেড হয়। ইনভেরিয়েন্স অফ স্পেস টাইম ইন্টারভেল, তাই তো, আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন, এইটা হবে। এবার আমি যদি যে কোনো আরবিট্রারি ট্রান্সফরমেশন করি, আরবিট্রারি লিনিয়ার ট্রান্সফরমেশন করি, সেটাকেও তো আমি এইভাবে লিখতে পারি। এটা আগের দিন একটা এক্সাম্পল বলছিলাম, যে ধরো আমার x0 বা dx0 সেটা হচ্ছে ধরো 3dx0 মাইনাস 2dx1 প্লাস ধরো 7dx2 প্লাস 8dx3 এরকম। তারপর ধরো dx1টা হচ্ছে 2dx0 মাইনাস ধরো সে 12dx1 and so on. Similarly dx3 ইত্যাদি সব, dx2 dx3 সবই তো লিখতে পারি। dx0 প্রাইম 1 প্রাইম 2 প্রাইম dx3 প্রাইম, এগুলোকে সবই এরকম লেখা যাবে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স দিয়ে। তার ফলে আমি টোটাল এই যে ট্রান্সফরমেশনটা, এইটাকে, এটা বুঝতেই পারছো এগুলো দেখে, যে এই বাঁ দিক ডান দিকটা, দিস ডাজন্ট রিপ্রেজেন্ট লরেন্স ট্রান্সফরমেশন। এটা কি লরেন্স হচ্ছে? 3dx0 মাইনাস 2dx1 এরকম লিখলে আবার লিখছেন স্যার, একবার বলবেন? 3dx0 মাইনাস আমি 2dx। আমি আমার যা খুশি লিখছি, আমি জাস্ট লিনিয়ার লিখছি। তোমার কিভাবে আমি তো লরেন্স লিখতে চাইছি না, আমি জাস্ট র্যান্ডম একটা লিখছি, যে dx0টা কি, যে 3dx0 মাইনাস 2, আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন রিলেশন লিখছি, যা খুশি লিখতে পারি তো। হ্যাঁ স্যার। এই যে দেখো, এই 12dx1, তারপর ধরো সে 3dx2 প্লাস ধরো 8dx3, এরকম জাস্ট আমি যা খুশি সংখ্যা লিখছি, জাস্ট কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট দিয়ে লিখছি। এরকম dx2 প্রাইম dx3 প্রাইম কেও লিখতে পারি। তাহলে এই রিলেশনটাকে আমি সিম্বলিক্যালি dx মিউ প্রাইম ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ল্যামডা মিউ প্রাইম আলফা dx আলফা লিখতে পারি না? এই যে dx আলফা গুলো হচ্ছে এইগুলো, আর ল্যামডার মধ্যে এই 2 12 3 8 এই সমস্ত কনস্ট্যান্ট ফ্যাক্টরস রয়েছে, এগুলো লেখা যাবে তো। এই ল্যামডাটা কাকে রিপ্রেজেন্ট করছে দেখো, উপর থেকে 3 2 7 8, এই যে 3 2 7 8, তারপর কি আছে 2 মাইনাস 12 3 8, 2 মাইনাস 12 3 8 অ্যান্ড সো অন। এই আরো গুলো বাকিগুলো আর লিখিনি। এটা যে জিজ্ঞাসা করলে বুঝতে পারছো, এই যে 4x4 এরকম একটা ম্যাট্রিক্স তো এটা। দিস হ্যাঁ স্যার। is a valid transformation, linear transformation, and this is a valid transformation matrix. এই ম্যাট্রিক্স ট্রান্সফরমেশনে কোনো বাধা নেই, ইটস জাস্ট দ্যাট এটা লরেন্স ট্রান্সফরমেশন নয়। এবার দেখো, আমি যদি সেটাকেও এই নোটেশনে লিখি, সেক্ষেত্রে আমি ডিএস প্রাইম স্কোয়ার এই জিনিসটা এখান থেকে এই ডিএক্স মিউ প্রাইম থেকে বার করতে পারবো। এটা মিউ প্রাইম নিউ প্রাইম ডিএক্স মিউ প্রাইম ডিএক্স নিউ প্রাইম। এবার আমি এই ডিএক্স মিউ প্রাইমকে এইটা ব্যবহার করে ল্যামডা দিয়ে লিখতে পারবো, ওই আগের দিন যেমন লিখেছিলাম। এবং এটাকেও সিমিলারলি ধরো এটাতে সাম নিউ প্রাইম বিটা ডিএক্স বিটা লিখতে পারবো, লিখতে তো কোনো বাধা নেই, আছে নাকি? তাহলে দেখো যে এবার আমি যদি বলি যে এই ডিএস প্রাইম স্কোয়ারটা ডিএস স্কোয়ারের সঙ্গে সমান হবে, তাহলে আমি ইটা আলফা বিটা ডিএক্স আলফা ডিএক্স বিটা লিখতে পারবো বাঁ দিকে। কিন্তু এইটা তো সমান এখানে হবে না, কেন? কারণ এই যে ল্যামডাগুলো, এই ল্যামডাগুলো তো লরেন্স ট্রান্সফরমেশন নয়, এটা তো র্যান্ডম কোনো একটা কনস্ট্যান্ট ম্যাট্রিক্স লেখা আছে। তাহলে আমার যখন এক্স মিউ প্রাইম আর এক্স আলফা ডিএস প্রাইম স্কোয়ার কে আমার ডিএক্স আলফা ডিএক্স বিটা দিয়ে সাপোজিটলি লেখা হয়ে গেছে। এবার আমি আলাদা আরেকটা ডিএস স্কোয়ার লিখছি, যেটা যে ডিএক্স আলফা ডিএক্স বিটা দিয়ে একটা ডিএস স্কোয়ার তো লেখা যাবে। এবার আমি কি দাবি করতে পারি যে এইটা আর এইটা সমান হবে? সেই দাবিটা চলবে না। কেন চলবে না? কারণ এই যে ডিএস আর এই যে দুটো ডিএস লেখা হলো, এই একটা ডিএস স্কোয়ার লেখা হলো, ডিএস স্কোয়ার ডিএস প্রাইম স্কোয়ার, এরা কিরকম, কোন ট্রান্সফরমেশন আন্ডারে? নট লরেন্স, এটা র্যান্ডম কোনো ট্রান্সফরমেশন। এই ওপরের ম্যাট্রিক্সটা তো লরেন্স ম্যাট্রিক্সই নয়। তাহলে এখানে তুমি এরকম লিখতে পারো, এটাও এদিকটাও লিখতে পারো, এদিকটাও লিখতে পারো, এদিকটাও লিখতে পারো, কিন্তু তাদেরকে সমান দেখাতে পারবে না।
মানে তাদেরকে সমান দাবি করতে পারবে না, কারণ কোঅর্ডিনেট গুলো তো লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে কানেক্টেড নয়। তাহলে ইন স্পেস টাইম ইন্টারভেলটা সমান হবে কি করে? তাহলে এটা লেখা যাবে না। কাজেই সেক্ষেত্রে এই ইটা আলফা বিটাটা এদিকের এই ইটা মিউ প্রাইম ল্যামডা উইথ দিস ল্যামডা, এই যে যেটা আগের দিন করেছিলাম এই কন্ডিশনটা তখনই আসবে যখন এই দুটোকে সমান বলতে পারবো, তাই না? এখন যেহেতু সমান নয়, কাজে এক্ষেত্রে এই কানেকশনটা হবে না। আগের দিন এটাই বলতে চাইছিলাম যে তোমার যদি এই যে ল্যামডা মিউ প্রাইম আলফা, এটা তো জাস্ট একটা সিম্বলিক্যালি একটা ম্যাট্রিক্স লেখা হয়েছে, একটা 4x4 ম্যাট্রিক্স। এইটা যে লরেন্স ট্রান্সফরমেশন রিপ্রেজেন্ট করছে সেটা এনশিওর করতে গেলে আমার ওই কন্ডিশনটা লাগটা আলফা বিটাটা ল্যামডা মিউ প্রাইম আলফা ল্যামডা নিউ প্রাইম বিটা ইটা মিউ প্রাইম এইটা এইরকম একটা কন্ডিশন যদি থাকে, সেটাই এনশিওর করে যে এই ল্যামডা গুলো লরেন্স ট্রান্সফরমেশন হচ্ছে। যে কোনো কনস্ট্যান্ট ম্যাট্রিক্স কে, যে কোনো একটা কনস্ট্যান্ট এরকম 2 3 7 8 এই ধরনের জিনিসকে লিখে দিলে সেটা তো লরেন্স নয়, কিন্তু সেটাকে তো তুমি ল্যামডা লিখতে পারো, সেটাও ল্যামডা, কিন্তু সেই ল্যামডা এই রিলেশন স্যাটিসফাই করবে না। বুঝতে পারলে? সেই জন্য এই যে কন্ডিশনটা, এই যে ল্যামডা দিয়ে যে এই কন্ডিশনটাকে বলে দিস কন্ডিশন এনশিওরস যে ল্যামডাটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এইটা আগের দিন বলতে চাইছিলাম। তাহলে এই অবধি মোটামুটি আমাদের সব আমরা পাকিয়ে ফেলেছি। এবার আমরা স্পেস টাইম ডায়াগ্রাম সম্বন্ধে তোমরা ওই ভিডিও তো দেখেছো, আর আমরাও এখানে একটু কথা বলে নিই। ওই আগে শুরুতেই যেটা লিখেছিলাম, এদিকে এক্স এদিকে সিটি করে লিখছি, এরকম ভাবে আসছে। আচ্ছা, আর আরেকটা কথা যেটা ছিল সেটা হচ্ছে আমরা ইউজুয়ালি ভেলোসিটিকে আমরা ভি বাই সি এই ফর্মে সবসময় লিখি। কেন? তাতে সুবিধা হয় হচ্ছে, এটা কি, এটা দেখো, এটা হচ্ছে ভেলোসিটি in units of light speed। ঠিক আছে? তার মানে কি, যে আমি যখন এরকম ভাবে বলবো তখন সবসময় কি হচ্ছে, ভেলোসিটি ইজ এ ফ্র্যাকশন। সবসময় কি বলছে, ভেলোসিটি হচ্ছে লাইট স্পিডের অর্ধেক বা 2/3 বা সে 1/10। তার মানে কি সবসময় সাম ফ্র্যাকশন। ঠিক আছে? এবং তুমি যদি সি কে 1 ধরে নাও, আমি যদি সি কে 1 চুজ করে নিই, এটা একটা ইউনিট চয়েস করা যায়। এটা করে নিলে কি হবে, আমি জাস্ট ভেলোসিটিটাকে ভি বলবো, বাট আই হ্যাভ টু রিমেম্বার যে এখানে ভি বলতে কিন্তু अगेन ওই ইউনিটস অফ লাইট স্পিড। তার মানে ভি এর ভ্যালু 13.6 এরকম হবে না, ভি এর ভ্যালুটা সবসময় 1/13 কি 1/10 কি 7/9 এরকম, মানে ফ্র্যাকশনস আসবে। কেন? কারণ ভি বলতে আসলে আমি ভি বাই সি কে বোঝাচ্ছি, এবং সি কে 1 ধরা আছে, মানে ভি উইল অলওয়েজ বি লাইক সাম ফ্র্যাকশন। আচ্ছা, স্পেস লাইট টাইম লাইট নিয়ে তোমাদের খুব বেশি এখানে কথা বলছি না, কারণ ভিডিওটাতে ক্লিয়ারলি যথেষ্ট বলা আছে, আশা করি সবাই বুঝেছো। আচ্ছা, এবার দেখো এইখানে এই স্পেস টাইম ডায়াগ্রাম যখন আমরা আঁকি রিলেটিভিটিতে, এটাও সেই ওই ভিডিওতে তোমাদের যেখানে স্পেস টাইম ডায়াগ্রামের উপর যে লেকচার ভিডিওটা ছিল ছোট, সেখানে বলা ছিল যে আমি যখন কোনো একটা ধরো অবজারভারকে দেখছি, কোনো একজনকে দেখছি, তো ধরো স্পেসে সে ট্রাজেক্টরি কোনো একটা এরকম ট্রাজেক্টরিতে যাচ্ছে, তখন আমি দেখছি কথাটার মানে হচ্ছে আমি তো এখানে বসে আছি অরিজিনে, আমি দেখছি মানে এখান থেকে আলো এসে আমার চোখে পড়ছে। এইভাবে এই জটিলতাটার মধ্যে না গিয়ে আমি এভাবে ভাবতে পারি যে আমার নিজের দেখার দরকার নেই, আমি আমার সমান মানে আমার মতো সেম মেকের ঘড়ি নিয়ে সমস্ত স্পেস পয়েন্টে অবজারভারদের বসিয়ে রেখেছি। এরা সবাই আমার সঙ্গে সিনক্রোনাইজ ঘড়িওয়ালা অবজারভার, দে আর সিটিং অ্যাট অল লোকেশনস ইন স্পেস। এই ডট গুলো সবই হচ্ছে আমি এবং আমার ফেলো এজেন্টস হু আর অবজার্ভিং দ্য স্পেস টাইম অর হু আর অবজার্ভিং দ্য ইউনিভার্স। এবার এই যে সবাই বসে আছে, এই আমি এবং আমার যারা এজেন্ট সবাই বসে আছে, এরা সবাই আমার সঙ্গে মেলানো ঘড়ি নিয়ে বসে আছে। মানে আমার ঘড়িতে যখন 12টা বাজে, এদের ঘড়িতেও 12টা বাজে, কারণ সবাই আমার সঙ্গে চুপ করে বসে আছে, কাজেই সবার ঘড়ি একই রেটে চলছে। তোমরা তো এইটা টাইম ডাইলেশন আমরা এখনো কথা বলিনি, বা তোমরা জানি না ভিডিও দেখেছো কিনা, বাট দরকার নেই, তোমরা আগে থেকে জানো তো যে রিলেটিভ ভেলোসিটিতে থাকলে ঘড়ি কম স্পিডে চলে, বেশি স্পিডে চলে, এইসব জটিলতা আসে রিলেটিভিটিতে, তাই তো? ওই যে মুভিং হ্যাঁ ক্লক, স্যার জানি জানি। তার মানে যদি ক্লক গুলো মুভিং না হয়, যদি সব ক্লক আমার সঙ্গে রেস্টে থাকে, তাহলে তো কেউই রান স্লোয়ার ফাস্টার নয়, সবাই আমার সঙ্গে সেম রেটে সব কটা ক্লক চলবে, তাই তো? তাহলে এই যে আমি ধরো এই যে মধ্যমগ্রামে বসে আছি, আমি হচ্ছি 0th অবজারভার, তারপর ধরো এজেন্ট 1 2 3 4 করে আমি ওই সব কালেকশন এজেন্সি বসিয়ে রাখলাম, যারা সব ডেটা কালেকশন করছে, দে আর সিটিং এট অল লোকেশনস ইন স্পেস। আমি নিউ ব্যারাকপুরে একজনকে দেখেছি, বারাসাতে একজনকে দেখেছি, আমরা নিউজ পেপারের যারা রিপোর্টার থাকে না, বিভিন্ন স্টেশনের লোকেদের থাকে, তারা লোকালি নিজেদের যেখানে যে পজিশনটা আছে সে সেখানকার নিউজ গুলোকে জোগাড় করে হেড অফিসে পাঠিয়ে দেয়, তাই তো করে? তাহলে এখানেও দেখো প্রত্যেকটা অবজারভার আমাকে ধরো এই 4 নম্বর অবজারভার বলতে, জানিস তো আমি একটা কিছু ঘটনা ঘটতে হবে, বা 2 নম্বর অবজারভার দেখো আমি এখানে দেখতে পাচ্ছি লোকটাকে,
ধরো এখানে এইভাবে না বলে, ধরো আমি এখানে ট্রাজেক্টরিটাকে আরেকটা আঁকি। ধরো একটা পার্টিকেল এরকম ট্রাজেক্টরি ধরে যাচ্ছে, তাহলে এই 2 নম্বর অবজারভার ওর ঘড়িতে 12টার সময় ওই পার্টিকেলটাকে, ওই 2 নম্বর অবজারভারকে ক্রস করে পার্টিকেলটা গেছে, তাই তো? এই যে 2 নম্বর অবজারভারের গায়ের উপর দিয়ে যাকে অবজার্ভ করছি তার ট্রাজেক্টরিটা 2 নম্বর অবজারভারের গায়ের উপর দিয়ে গেল তো, এই যে এখানে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ গেল স্যার। তো। তাহলে আমাকে 2 নম্বর অবজারভার রিপোর্ট করবে যে আমার মানে 2 নম্বর অবজারভারের ঘড়ির বেলা 12টার সময় ও ওই একটা ট্রেনকে যেতে দেখেছে বা হোয়াট এভার একটা বলকে যেতে দেখেছে। এই বলের ট্রাজেক্টরি নিয়ে কথা হচ্ছে। তাহলে আমি জানি যে আমি ওই 2 নম্বর অবজারভারকে যে নিউ ব্যারাকপুরে বসিয়ে রেখেছি, বেলা 12টার সময় বলটা তার মানে নিউ ব্যারাকপুরে ছিল। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো যে টাইম অ্যাক্সিস টু বিগিন উইথ ধরো আমার আঁকা নেই। এবার টাইম অ্যাক্সিস মানে কি, যারা স্পেসে সবাই আমার রেসপেক্টে, এই যে সব অবজারভাররা ওই ডট ডট দিয়ে যাদেরকে এঁকেছি তারা তো সবাই আমার রেসপেক্টে চুপ করে বসে আছে, কিন্তু সবার ঘড়ি একই রেটে বাড়ছে, সবার ঘড়ির রিডিং। তাহলে সেই টাইমের দিকে তাদের, আমার যারা চুপ করে বসে আছে তাদের ওয়ার্ল্ড লাইন তো স্পেসে এরকম ভাবে ওপর দিকে উঠছে, এটা জানো তো? এক জায়গায় বসে থাকলেও ঘড়ির রিডিংটা উঠছে মানে কি, তাদের টাইম অ্যাক্সিসটা ওপর দিকে বাড়ছে। এই ভার্টিক্যাল লাইনগুলো সব ওয়ার্ল্ড লাইন অফ অল দিস অবজারভার্স, যারা আমার সঙ্গে একই রেটে সবার ঘড়ি ওপর দিকে উঠছে। তাহলে এই অবজারভাররা সবাই লোকেটেড ছিল, এবার সবার ঘড়ি একই রেটে চলছে, তার মানে সবাই একই রেটে, সবার ওয়ার্ল্ড লাইন ওপর দিকে ভার্টিক্যালি আপওয়ার্ড চলছে, তাই তো? এগুলো সব আমার আমার এবং আমার ফেলো সব অবজারভারদের ঘড়ি, মানে ঘড়ি বা যাই বলো তাদের টাইম অ্যাক্সিস বা ওয়ার্ল্ড লাইন। আচ্ছা, এবার তাহলে দেখো যে যাকে যে বলটাকে দেখবো, এই বলটা ধর এরকম ভাবে গেছে, তাহলে এইখানে বেলা, এই 2 নম্বর অবজারভার বললো কি, 2 নম্বর অবজারভার রিপোর্ট করলো বেলা 12টার সময় আমি দেখেছি। তাহলে এই 2 নম্বর অবজারভারের হাতের ঘড়ির বেলা 12টাটা আমারও হাতের ঘড়ির বেলা 12টা, কারণ আমাদের ক্লক তো সিনক্রোনাইজড। তাহলে এবার আমি জানি 2 নম্বর অবজারভার কোথায় বসে আছে, কারণ আমি তো বসিয়েছি ওকে, ওর স্পেশাল লোকেশন তো আমার জানা। সবাই স্পেসে স্পেসিফিক 1 2 3 4 5 করে 3 4 5 করে সব লোকেশনে বসে আছে, আমি জানি কোন অবজারভার কোথায় আছে। তাহলে সেই অবজারভার, 2 নম্বর অবজারভার যখন আমাকে বললো 12টার সময় দেখেছি, তার মানে আমি জানি যে 12টার সময় 2 নম্বর অবজারভারের লোকেশনে বলটা আছে। 3 নম্বর অবজারভার ধরো আমাকে বললো যে আমি এই 3 নম্বর অবজারভার কি হবে, 3 নম্বর অবজারভার যখন এখানে বলটা তখন এখানে, এই যে 3 নম্বর অবজারভার বলবে আমি একটা সময় দেখেছি। তাহলে আমি জানি 3 নম্বর অবজারভার যে লোকেশনে আছে, স্পেসের যে লোকেশনে আছে, এইটাও তো সেই একই লোকেশন, স্পেসে তো সেই লোকেশনটা একই, এই পয়েন্টটা, সেই লোকেশনে বেলা 1টার সময় আছে বলটা। তারপর 4 নম্বর অবজারভার বলবে যে আমি 2টোর সময় দেখেছি, তাহলে 4 নম্বর অবজারভারের লোকেশনে ও বেলা 2টোর সময় আছে। আগেন 5 নম্বর অবজারভার আমাকে বলবে যে আমি 3টের সময় দেখেছি। তাহলে আমার বলটার জায়গায় থাকার দরকার নেই এবং বলের গা থেকে আলো এসে আমার চোখে পড়ারও কোনো দরকার নেই। আমার সমস্ত অবজারভাররা স্পেসের সব পয়েন্টে আছে, সবার ওয়ার্ল্ড লাইন স্পেসে ভার্টিক্যালি ওপর দিকে উঠছে, বলটা যখন যখন যাকে যাকে ক্রস করে বেরোবে সেই সেই এজেন্ট আমাকে তখন তখন রিপোর্ট করবে, এবং এজেন্টদের লোকেশন আমি জানি, তার মানে আমি টাইমটাও জানি, লোকেশনটাও জানি। এই দিকটা টাইম, এদিকটা লোকেশন, তাহলে আই নো দ্য স্পেস টাইম কোঅর্ডিনেটস অফ দ্য বল ফর অল দ্য ইভেন্ট পয়েন্টস। এইটা একটা খুব ক্রুশিয়াল ইম্পর্টেন্ট কথা, এইটা রিলেটিভিটির বইতে ক্লিয়ার করে বলা থাকে না, বলা থাকে কিন্তু খুব ক্লিয়ারলি মেনশন থাকে না যে ঠিক এইটা হচ্ছে মেকানিজম। আমরা দেখবে রিলেটিভিটির বহু প্রবলেম বা বহু জিনিস ডিসকাস করার সময় অনেকে এইভাবে এক্সপ্লেন করে, বা অনেক বইতেও এই এক্সপ্লেনেশন গুলো থাকে যে ওই একটা জিনিস যাচ্ছে তার থেকে চোখে এসে আলো পড়বে, তার জন্য আলোটা সিডিটি টাইম লাগবে, হ্যানা তেনা। এই বুলশিটটার কোনো প্রয়োজন নেই, আলো চোখে এসে পড়ার দরকার পড়ে না। বলটা যেখানে আছে সেখানে আমার একটা লোকাল এজেন্ট বসে থাকবে, সে আমাকে রিপোর্ট করবে। তার রিপোর্ট করতে 3 ঘন্টা দেরি হতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, আমি অঙ্কটা 3 ঘন্টা পরে করবো। মানে টেকনিক্যালি স্পিকিং আমি এইভাবে, মানে হাইপোথেটিক্যালি দিস ইজ আ পসিবল সিনারিও, কাজে আমি এইভাবে স্পেস টাইমে একটা বল চলছে বা মাছি চলছে বা হোয়াট এভার যা ঘটছে, যেখানেই ঘটুক আমার থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডের আরেক প্রান্তে হলে সেখানেও আমার একটা এজেন্ট বসে আছে যে আমার রেসপেক্টে মুভ করছে না, এবং তার ঘড়িটা আমার হাতের ঘড়ির সাথে মেলানো। হাইপোথেটিক্যালি, ন্যাচারালি আমি সারা দুনিয়ায় বসিয়ে রাখতে পারবো না, কাজে অ্যাকচুয়াল যখন তুমি ইঞ্জিনিয়ারিং করে রকেট বানাতে যাবে বা হোয়াটএভার, সেখানে আমার ওই চোখে আলো এসে পড়ার কমপ্লিকেসিটাতে আমার যেতে হবে। কিন্তু তুমি যখন একটা থিওরিটিক্যাল রিলেটিভিটির একটা থিওরিটিক্যাল কনসেপ্ট ডেভেলপ করছো, তখন চোখে আলো এসে পড়তে টাইম লাগবে, এই রাবিশটা ভাবার কোনো দরকার নেই, ওটা শুধু শুধু জটিলতা বাড়াচ্ছে। কারণ হাইপোথেটিক্যালি আমি সব স্পেস পয়েন্টে একজন করে আমার সিনক্রোনাইজ ক্লকওয়ালা অবজারভারকে বসিয়ে রাখতে পারি, যে আমার সেম ইনার্শিয়াল ফ্রেমে বিলং করছে, কারণ সবাই আমার রেসপেক্টে রেস্টে আছে, তো সবার ঘড়িও আমার সঙ্গে সেম সেটে চলছে, সবাই আমার সঙ্গে সেম মোশনে রয়েছে, কারণ আমার রেসপেক্টে সবাই স্থির।
বুঝতে পারছো? এই যে সমস্ত এজেন্টরা, আমার সব এজেন্টরা সবাই তো আমার রেসপেক্টে স্থির। দিস ইজ হাউ অবজারভেশনস আর টু বি থট অফ, মানে এভাবে চিন্তা করো যে অবজারভেশনটা এইভাবে করা হচ্ছে, নট যে বলটা এখানে ছিল তার থেকে চোখে এসে আলো পড়বে বা হোয়াট এভার, তাতে আরো 2 ঘন্টা সময় লাগবে, এইসব চিন্তা করার দরকার নেই। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে স্পেস টাইম ডায়াগ্রাম আঁকার কায়দা। আরেকটা দেখো যে এই যে ওয়ার্ল্ড লাইন যে জিনিসটাকে বলছি, যে কার্ভড লাইন যেটা আঁকা আছে, ওটা কি? ওটা হচ্ছে একটা এমন পার্টিকেল যেটার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, কারণ দেখো স্লোপ অফ দ্য লাইন ইজ চেঞ্জিং, ইটস এ কার্ভড লাইন। তার মানে হচ্ছে স্লোপটাই কি স্পেস টাইম ডায়াগ্রামে যখন একটা পার্টিকুলার ওয়ার্ল্ড লাইনকে আগে, ওয়ার্ল্ড লাইন তো তোমরা জানো যে পার্টিকুলার ট্রাজেক্টরি ইন স্পেস টাইম ডায়াগ্রাম ইজ কল্ড ওয়ার্ল্ড লাইন। সেই স্লোপ, এবার সেই ওয়ার্ল্ড লাইনের প্রত্যেক পয়েন্টে যে স্লোপটা, সেই স্লোপটা ওর ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু এখানে স্লোপটা কিন্তু দেখো কাইন্ড অফ ওয়াই অ্যাক্সিস এর সাথে, মানে টি অ্যাক্সিস এর সাথে স্লোপ বলা হচ্ছে, তাই না? হরিজন্টাল অ্যাক্সিসটা তো হচ্ছে স্পেস, আর ডিটি ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে টাইম। তাহলে ডিএক্সডিটা আমরা নর্মালি স্লোপটা এক্স অ্যাক্সিসের সাথে ভাবি, কিন্তু এখানে কিন্তু স্লোপ বলতে আমরা ওই টাইম অ্যাক্সিসের সাথে ভার্টিক্যাল দিকের সঙ্গে স্লোপ। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এবং সেই এইভাবে যদি স্লোপটা, ওটাকেই আমি স্লোপ বলে বলছি, ধরো ওয়াই টি অ্যাক্সিস এর সঙ্গে স্লোপ, সেই স্লোপ অফ এই যে স্পেস টাইম ডায়াগ্রামে এই যে ট্র্যাজেক্টরিটা এঁকেছি, এই যে সবুজ এই যে ট্র্যাজেক্টরিটা, এই ট্র্যাজেক্টরির প্রত্যেক পয়েন্টে যে স্লোপটা রয়েছে, প্রতি পয়েন্টে যে স্লোপ, কি হচ্ছে কি, প্রতি পয়েন্টে যে স্লোপ, সেই স্লোপের ভ্যালুটাই সেই পয়েন্টে ভেলোসিটিটা, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইথ রেসপেক্ট টু কে, যে স্পেস টাইম ডায়াগ্রামটা ড্র করেছে সে, মানে আমাদের রেসপেক্টে আঁকা হচ্ছে। স্পেস টাইম ডায়াগ্রাম ড্র করছি আমরা ইনার্শিয়াল অবজারভাররা, এবং এর যে ভেলোসিটি গুলো, স্লোপ অফ দ্য কার্ভ, সেটা রিপ্রেজেন্ট করছে ভেলোসিটি উইথ রেসপেক্ট টু দোজ অবজারভার্স অর দোজ দ্যাট ফ্রেম ইন হুইচ ফ্রেম দিস স্পেস টাইম ডায়াগ্রাম ইজ বিং ড্রন। ঠিক আছে, একটা অন্য কনসেপ্টের কথা বলিনি, সেটা হচ্ছে ধরো আমার একটা গ্রাফে যদি এরকম একটা কার্ভ থাকে, এই কার্ভটাকে ধরো, এইটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, তুমি ওয়াই ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স এরকম ভাবে তো এই কার্ভটাকে দেখাতে পারো। এরকম একটা যদি কার্ভ থাকে, তাতে মুশকিল কি দেখো, বা ধরো আমার যদি একটা সার্কেল থাকে, তাহলে দেখো একটা এক্স ভ্যালুতে দুটো ওয়াই ভ্যালু হচ্ছে। ধরো একটা সার্কেল আছে, সার্কেলের তুমি একটা এক্স এর জন্য তুমি দেখো দুটো ওয়াই ভ্যালু পাচ্ছ, বা সিমিলার একই কথা, একটা ওয়াই এর জন্য দুটো এক্স পাবে, তাই তো? তার মানে আমি যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স মার্কার রিলেশন লিখতে চাই, এটা একটা মাল্টিপল ভ্যালুড ফাংশন হয়ে যাচ্ছে, 1 to 1 নয়, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হচ্ছে না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। বা ধরো একটা প্যারাবোলার কার্ভ, প্যারাবোলা না কি বলে, ধরো এরকম আছে, তার মানে একটা দেখো একটা গিভেন এক্স এর জন্য দুটো ওয়াই ভ্যালু এখানে আর এখানে। তার মানে এই যে নর্মালি ওয়াই ইকুয়াল টু এফ এক্স মার্কার রিলেশন যদি আমরা লিখি কোনো কার্ভকে রিপ্রেজেন্ট করতে, সেটাতে ইউজুয়ালি উই উইল রান ইনটু ট্রাবল। এর থেকে বেটার হচ্ছে আমি যদি এরকম বলি যে ওয়াই, আমরা ওয়াইটাকে অ্যাজ এ ফাংশন অফ সাম প্যারামিটার এবং এক্স তাকে অ্যাজ এ ফাংশন অফ দ্য সেম প্যারামিটার, এরকম ভাবে প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন করি কার্ভটা, দ্যাট ইজ এ মাচ বেটার ওয়ে। ফিজিক্যাল এক্সাম্পল দেখো, ধরো আমার সার্কেলের যে ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, সে ধরো এখানে তুমি যদি এক্স ইকুয়াল টু লিখতে যাও, তাহলে তোমার ওই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার, তার মধ্যে একটা প্লাস মাইনাসের জটিলতা থাকবে। সিমিলার দ্য সেম থিং উইল হ্যাপেন উইথ ওয়াই অ্যাক্সিস অলসো। তাহলে তার মানে কি, আমার এক্স থেকে ওয়াই এর দিকে এই ম্যাপিং, বা উল্টোটা ওয়াই এর থেকে এক্স এর দিকে ম্যাপিং, দ্যাট উইল বিকাম আ মাল্টিপল ভ্যালু, ওয়ান টু মেনি টাইপ অফ জিনিস হয়ে যাচ্ছে। ধরো এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই যে জিনিসটা, এটাকে অঙ্কের লোকরা তখনই ম্যাথমেটিক্সে পিওরলি এটাকে একটা ফাংশন বলে রাজি মানবে, যদি এটা একটা গিভেন এক্স এর ভ্যালুর জন্য একটা ইউনিক ভ্যালু অফ ওয়াই পাওয়া যায়। এফ অফ এক্স টা এমন ফাংশনাল ফর্ম হতে হবে দ্যাট লিডস টু আ ইউনিক ভ্যালু অফ ওয়াই, বা ইনভার্সটাও তাই, যে এফ ইনভার্স অফ ওয়াই সেটা একটা ইউনিক এক্স দেবে। এই জিনিসটা যখন, এই ইনভার্টিবিলিটিটা যখন থাকবে এবং ইউনিকনেসটা যখন থাকবে, তখনই অঙ্কের লোকরা এটাকে পিওরলি ফাংশন হিসেবে মানবে। আমি কি বলছি কথাটা বুঝতে পারছো? এই যে আমি সার্কেলের জন্য যেভাবে লিখলাম, এই যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার, এই জিনিসটাকে অঙ্কের লোকরা ফাংশন বলে মানবেই না। কারণ তোমার এই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এই যে চেহারাটা, এইটা তোমাকে ইউনিকলি ডিফাইন করতে হবে, মানে একটা গিভেন এক্স এর জন্য যেন ইউনিক ওয়াই আসে, বা ভাইস ভার্সা একটা ওয়াই এর জন্য যেন ইউনিক এক্স আসে। সেটা যদি না হয়, তাহলে অঙ্কের লোকরা এটাকে ফাংশন বলে রেকগনাইজ করে না। কিন্তু দেখো ইউজুয়ালি ফিজিক্সে বা আমরা এরকম ধরনের জিনিস তো হামেশাই এগুলো নিয়ে কাজ করি, এবং আমাদের ধরো ট্রাজেক্টরি যদি কার্ভড হয়, সেখানে এরকম মাল্টিপল ভ্যালুর তো হবেই। এক্স ওয়াই প্লেনে তোমার যদি একটা সার্কেল থাকে, সার্কেলে তো এক্স ওয়াই এর তো এক্স এর একটার জন্য মাল্টিপল ওয়াই ভ্যালু, বা ওয়াই এর একটার জন্য মাল্টিপল এক্স ভ্যালু তো আসতেই হবে।
তাহলে আমাদের তো এগুলো ডিল করা ছাড়া কিছু করার নেই। তাহলে আমরা সেই জন্য সার্কেলের ক্ষেত্রে বা কি করব, এইটাকে এরকম y = fx এই স্ট্রাকচারে না লিখে আমরা যদি এইটাকে প্যারামেট্রিক ফর্মে লিখি, ধরো সার্কেলের জন্য আমরা যদি এরকম ভাবে লিখতাম, ধরো x² + y² = a² এভাবে না বলে আমরা যদি এইটা বলি যে x হচ্ছে a cos থিটা, y হচ্ছে a sin থিটা, তাহলে দেখো থিটার গিভেন ভ্যালুর জন্য x আর y কিন্তু ইউনিকলি ডিফাইন্ড। এই তার মানে কি বলতে চাইছি, এই ইউনিকলি ডিফাইন্ড ব্যাপারটা মানে তার মানে এই যে রিপ্রেজেন্টেশনটা, এটা তো সার্কেলকে রিপ্রেজেন্ট করছে, a cos থিটা a sin থিটা, এটা তো সার্কেল। ব্যাপারটা হচ্ছে এখানে ক্রুশিয়াল পয়েন্টটা কি, যেটা হচ্ছে প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন, যেখানে থিটা ইজ এ প্যারামিটার ডিফাইন্ড অন দ্য সার্কেল, এবং থিটার বিভিন্ন ভ্যালুর জন্য সার্কেলের কোন পয়েন্ট দেখাচ্ছে সেটা ইউনিকলি ডিফাইন্ড, যেটা শুধু এক্স আর ওয়াই এর মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক বলে ইউনিকলি ডিফাইন করা যায় না। এবং এটা যে কোনো কার্ভ ট্র্যাজেক্টরির জন্যই ট্রু। যখন ওই যে স্থানাঙ্ক জ্যামিতি পড়তে না, কোঅর্ডিনেট জিওমেট্রি, সেখানে তোমরা খেয়াল করেছো বলে জানি না, এই যে তোমার স্ফিয়ার বলো, সরি স্ফিয়ার না, সার্কেল বলো বা অন্য যে কনিক সেকশন গুলো, প্যারাবোলা হাইপারবোলা, সবগুলোরই কিন্তু দেখো ওই ইয়ে থাকে, ওই কি নাম, প্যারামেট্রিক রিপ্রেজেন্টেশন। হ্যাঁ এবং সেটা ইজ এ মোর কনভিনিয়েন্ট ওয়ে অফ রিপ্রেজেন্টিং আ ফাংশন। তাহলে আমাদের যখন এই যে স্পেস টাইম ডায়াগ্রামে যখন একটা সিস্টেমের ট্র্যাজেক্টরি আঁকবো, একটা পার্টিকুলার ট্র্যাজেক্টরি বা কিছু করবো, তখন আমাদের টার্গেট হবে কি, যাতে আমরা প্যারামেট্রিক্যালি আঁকতে পারি, কারণ কার্ভটা বেঁকা তেরা হতে পারে ইত্যাদি, এবং আমরা তো মাল্টিপল ভ্যালুর জিনিসপত্র চাই না। এবার এক্স ওয়াই এর মতোই স্পেস টাইম ডায়াগ্রামে কিরকম ধরো পার্টিকেল আছে, কিরকম কিরকম ব্যাপারটা থাকছে দেখো। এদিকে আপাতত আমি শুধু এক্স লিখছি না, ভেক্টর লিখলে কনফিউশন, এক্স আর সিটিটা অনেকটা আমাদের মানে এক্স ওয়াই প্লেনের মতো, এক্স অ্যান্ড টি প্লেন। এবার এই প্লেনে এরকম একটা ধরো পার্টিকেল ট্র্যাজেক্টরি, এই ট্র্যাজেক্টরিটাকে, এবং এটা কার্ভ ট্র্যাজেক্টরি, আর একটু কার্ভ করে আঁকি যাতে বোঝা যায়। আসলে একটু অসাবধান হলেই না মুশকিল হয়ে যায়, লাইট কোণের বাইরে চলে যাবে ফটাস করে। আচ্ছা, এরকম একটা ট্র্যাজেক্টরি দেখো, এটাকে আমি একটা লিখতে পারি হচ্ছে এক্স অ্যাজ এ ফাংশন অফ টি। ঠিক আছে, এটা হচ্ছে কিরকম হলো, এটা হচ্ছে সেই y = fx মার্কা চেহারা হলো, x = x of t। হ্যাঁ, এইটা না করে আমার সুবিধা হতো যদি এই ট্র্যাজেক্টরিটার ওপর আমি যদি কোনো একটা প্রত্যেক পয়েন্টে ইউনিকলি ডিফাইন্ড একটা প্যারামিটার থাকতো আমার হাতে, এবং সেই প্যারামিটারের টার্মসে আমি যদি x অ্যাজ এ ফাংশন অফ দ্যাট প্যারামিটার অ্যান্ড t অ্যাজ এ ফাংশন অফ দ্যাট প্যারামিটার এভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম, দ্যাট উড হ্যাভ বিন আ মাচ বেটার রিপ্রেজেন্টেশন অফ দ্য কার্ভ। এবার যখনই আমরা কোনো মেটেরিয়াল বডিকে চলতে দেখবো, সবসময় মেটেরিয়াল বডির হাতে একটা করে ঘড়ি আছে এরকম ভাবতে পারি। কি বলছি বোঝো, যে একটা ধরো পার্টিকেল বল চলছে বা একটা লোক চলছে বা একটা হাতি চলছে, সবারই হাতে একটা করে হাত ঘড়ি আছে, বলের গায়ে একটা ঘড়ি বেঁধে দিয়েছি, হাতির গায়ে একটা ঘড়ি বেঁধে দিয়েছি, লোকের হাতে একটা হাত ঘড়ি বেঁধে দিয়েছি, সেই ঘড়ির একটা ক্লক রিডিং আছে। সেটা কিন্তু আমাদের এই টাইম কোঅর্ডিনেটটা নয়, আমাদের ঘড়ির রিডিং এর কথা বলছি না, আমাদের ঘড়ির রিডিং এর কথা বলছি না, আমাদের ঘড়ি তো আমাদের ক্লক রিডিং, অবজারভারের হাতের ঘড়ি, সেটার কথা হচ্ছে না। যাকে অবজার্ভ করছি তার হাতের ঘড়ির কথা হচ্ছে, তার হাতের ঘড়ির যে টাইম দেখো সেটা মুভিং, কাজেই তার হাতের ঘড়ি কিন্তু আমাদের ঘড়ির সাথে মিলবে না, ওই যে সাইমালটেনিটি আলাদা, তার ফলে টাইমের অ্যাসোসিয়েশনটা আলাদা, তাহলে সেই ঘড়িটা আমাদের সঙ্গে সিনক্রোনাইজ নয়। সেই ঘড়িটা ধরো আমাদেরকে ধরো কোনো একটা, আমাদের যখন ধরো আমাদের প্রথম যখন দেখতে শুরু করছি, সেই সময় ধরো তার সঙ্গে আমরা ঘড়িটাকে মিলিয়ে নিয়েছি, কিন্তু ইভেনচুয়ালি যেহেতু সে মোশনে আছে, এই পরের সমস্ত পয়েন্টগুলোতে তার ঘড়িটা আমাদের ঘড়ির সঙ্গে মিলবে না, t = 0 ধরো মিলিয়ে নিয়েছি, তার ঘড়ির রিডিংটাকে ধরো আমি টাউ দিয়ে বলছি, তাহলে সেই প্যারামিটারটার নাম দিলাম টাউ, তার ঘড়ির রিডিং। ঘড়ি এই যে যাকে দেখছি তার হাতের ঘড়ির টাইমটা হচ্ছে তার কাছে প্রপার টাইম, এই প্রপার টাইমটা আমাদের এই যে যাকে দেখছি তার ওয়ার্ল্ড লাইনের প্যারামিটার হিসেবে কাজ করবে, কারণ তার ঘড়িটা তার হাতের মধ্যে ইউনিকলি চলছে ক্রমাগত, তার টাইম রিডিংটা বাড়ছে, কাজেই আমি ইউনিকলি প্রত্যেকটা পয়েন্ট অফ হিজ ট্র্যাজেক্টরি সেটাকে তার ঘড়ির টাইমের সঙ্গে কানেক্ট করতে পারি। তুমি দেখো, যদি আমি আরেকবার ছবিটা আঁকি, যেখানে ঘেঁজে মেজে হয়ে গেছে, ধরো এরকম ভাবে চলছিল, তার হাতের ঘড়ির যখন এখানে কোনো একটা রিডিং, ধরো এই জায়গাটা রিডিং হচ্ছে টাউ 1, তখন হাতের ঘড়ির রিডিং টাউ 1, তার করসপন্ডিং আমাদের ঘড়ির রিডিং হচ্ছে কোনো একটা টি, তার ঘড়ির রিডিংটা যখন টাউ 2 এবং করসপন্ডিং পজিশনও আছে ধরো x1, তার ঘড়ির রিডিংটা যখন টাউ 2, সেই সময় আবার তার একটা ঘড়ির রিডিং আছে, সেটা আমাদের কোঅর্ডিনেট ঘড়ি হচ্ছে t2 এবং তার করসপন্ডিং পজিশন হচ্ছে সাম x2। হ্যাঁ, আমি এরকম ভাবে এঁকেছি, এখানে এক্স গুলো বড় ঘেজা ঘেজা গায়ের কাছে হয়ে গেছে, কিন্তু বুঝতেই পারছি সামান্য সামান্য ডিফারেন্স রয়েছে, তাই না? আমি কার্ভটাকে খুব বেশি এরকম করে আঁকতে পারছি না, কারণ তাহলে দেখো কি হবে, লাইট কোণের বাইরে চলে যাবে।
স্পেস টাইম ট্রাজেক্টরিতে এটা একটা মুশকিল যে আমি মানে তুমি একটু বেশি কার্ভ করলেই জিনিসটা কি হয়, লাইট কর্নার খটাস করে বাইরে চলে যায়, তার ফলে আমাকে কার্ভটা একটু একটু ওপর দিক করেই রাখতে হয়। কিন্তু দেখো লোকেশন গুলো আলাদা আলাদা, এই আচ্ছা টাইম ঠিক আছে। এই টাইম এই লোকেশন এই লোকেশন, ঠিক আছে? তাহলে আমি ইউনিকলি কিভাবে তার ট্রাজেক্টরিটাকে দেখাতে পারবো? আমি বলবো যে x0 উইচ ইজ সিটি অ্যাজ এ ফাংশন অফ টাউ এবং xi অর্থাৎ বা পজিশন ভেক্টর x অ্যাজ এ ফাংশন অফ টাউ, এইভাবে বলে আমি মানে এটাকে সোজা কথায় তুমি x মিউ অ্যাজ এ ফাংশন অফ টাউ এভাবে বলে তার পুরো ট্রাজেক্টরিটাকে স্পেসিফাই করতে পারছো। এই যে স্পেস টাইম ডায়াগ্রামে আমি ধরো একটা পার্টিকুলার আপাতত ঠিক আছে লাইট কোণের নিকুচি করেছে, ধরো এরকম ভাবে একটা যাচ্ছে, লাইট কোণের বাইরে এঁকে ফেলেছি কিন্তু সেটাকে ইগনোর করো। তাহলে T1 টাইম আমার যখন এই লোকটার হাতের ঘড়ির টাইমটা টাউ 1, সেই সময় ওর পজিশন x1 মানে আমার x1 এ বসে থাকা অবজারভার দেখেছে এবং সে আমাকে ঘড়ির টাইমটা রিপোর্ট করেছে, ওর ঘড়িতে বেলা 12টা বাজে, উইচ ইজ সে সাম T1 টাইম, এইটা। তাই তো এই রিডিংটা কি এইখানে যে অবজারভার বসে আছে তার ওয়ার্ল্ড লাইনে তো এরকম চলছে, তাহলে সে তার হাতের ঘড়িটা এখানে আছে, সে এখানে অবজার্ভ করেছে, পজিশনটা কি আমি জানি, তাকে x1 এ বসিয়েছি, আর সে আমাকে বলছে আমার ঘড়িতে T1 টাইমে দেখেছি। আমার ঘড়ি মানে সেই অবজারভারের ঘড়ির T1, সেই অবজারভারের ঘড়ির T1 আর আমার ঘড়ির T1 তো একই, সিনক্রোনাইজ ক্লক। তো আমি এই টাউ 1 এর করসপন্ডিং আমি T1ও জানি, x1 ভেক্টরও জানি। সিমিলারলি টাউ 2 পয়েন্টে তার পজিশন কি, x2 পজিশন কোনো একটা, সেই x2 তে আমার যে এজেন্ট বসে আছে সে আমাকে রিপোর্ট করবে যে আমি আমার বেলা 2টোর সময় দেখেছি আমার ঘড়ির, আমি জানি যে সেইটা হচ্ছে দুটোটাকে ধরো T2 বলে রিপ্রেজেন্ট করছি, তাহলে T2 টাইমে ও কোনো একটা x2 অবজারভারের কাছ দিয়ে গেছে, সেটা দেখলাম। করসপন্ডিং সেই লোকটার হাতের ঘড়ির টাইম কত, অবজার্ভ যাকে করছি তার হাতের ঘড়ির তখন টাইম কত, সেটা হচ্ছে টাউ 2, বুঝতে পারছো? সিমিলারলি টাউ 3 তখন x3 T3 এরকম। তার মানে তার সমস্ত আমার কাছে ওর সমস্ত স্পেস পজিশন এবং সমস্ত করসপন্ডিং টাইম ভ্যালু জানি অ্যাজ এ ফাংশন অফ টাউ। এরকম আমার কাছে একটা চার্ট করা আছে, সেখানে এখানে হ্যাঁ টাউ স্যার এর বুঝতে ভ্যালু পেরেছি। মানে ওই অবজার্ভ যাকে করছি তার হাতের ঘড়ি রিডিং, আর এখানে XYZ পজিশন আর তার করসপন্ডিং তার টাইম, এই চার্টটা আমার কাছে দেওয়া আছে। এটা হচ্ছে আমার সমস্ত এজেন্টরা আমার কাছে রিপোর্ট করেছে, তাতে আমার কাছে এরকম একটা টেবিল তৈরি হয়েছে। এই টেবিলটাই একটা ফাংশন, এটা তোমরা বোঝো? ফাংশন মানে সবসময় সাইন ওমেগা টি বা কিছু লিখতে হবে সেটা কিন্তু নাও হতে পারে, একটা ট্যাবুলার ফর্মে থাকলে দ্যাট ইজ অলসো ফাংশন। আমি জাস্ট ফাংশনাল রিলেশন জানি, আমি এই টেবিল থেকে যে কোনো টাউ ভ্যালুর করসপন্ডিং x3 ভ্যালু বার করতে পারি। তো মানে দেখো একটা জিনিস বোঝো যে অঙ্কে ফাংশন তো এমন খুব বেশি নেই, ওই সেই লগারিদম আর সাইন থিটা কস থিটা সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক আর এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এই বাস শেষ, আর তো ফাংশন নেই। ক্লোজ ফর্মে ম্যাথমেটিক্যাল ফাংশনের কপিস আছে, খুব বেশি তো নেই। দুনিয়ার সব রকম ফাংশনাল রিলেশন থেকে তুমি ক্লোজ ম্যাথমেটিক্যাল ফর্মে লিখতে পারবে এরকম কোনো কথা নেই। কিরে বাবা, ধরো আমি এরকম একটা কিছু এঁকে রেখেছি, এটা এটা একটা ফাংশন তো, হ্যাঁ স্যার ফাংশন। ওয়াই অ্যাজ এ ফাংশন অফ এক্স, তো এটা এবার তুমি এটাকে একটা ক্লোজ ম্যাথমেটিক্যাল ফর্মে লিখতে পারবে? পারবো না। কিন্তু আমি প্রত্যেক এক্স এর জন্য যদি ইউনিক ওয়াই গুলো জানি, তাহলে প্রত্যেক এক্স এর করসপন্ডিং আমি জানি তো একটা ফাংশন, এটা হচ্ছে মাল্টিপল ভ্যালুড হয়ে যাচ্ছে, বাট এনিওয়ে ইগনোর দ্যাট। তাহলে আমি প্রত্যেক এক্স এর করসপন্ডিং ওয়াই কিছু না কিছু জানবো, তাহলে সেইগুলো আমাকে কি দিচ্ছে, তার মানে সেটাই একটা ফাংশন, সেটাকে আমার ক্লোজ ম্যাথমেটিক্যাল ফর্মে হয়তো আমি লিখতে পারছি না বিকজ ইটস আ কমপ্লিকেটেড লুকিং কার্ভ, কিন্তু দ্যাট ইজ দ্য ফাংশন, আমার কাছে এরকম একটা টেবিল আছে। তাহলে এইটা থাকা মানেই আমি এটাকে শর্ট হ্যান্ডে কি লিখবো, নোটেশনে এরকম লিখবো যে আমি প্রত্যেক x0 এবং XYZ এদের ভ্যালুগুলো টাউ এর ভ্যালুর ফাংশন হিসেবে জানি। টাউ এর ভ্যালু বলে দিলে আমি x আর t জেনে যাচ্ছি ইউজিং দিস, মানে ইউজিং দিস টেবিল। তার মানে আমার কাছে এই ফাংশনাল ফর্মটা রয়েছে, ফর্ম না থাক মানে এই ফাংশনটা রয়েছে। তার মানে আমার স্পেস টাইম কোঅর্ডিনেটকে, আমি যার স্পেস টাইম কোঅর্ডিনেট তার হাতের ঘড়ির টাইমটাকে প্যারামিটার হিসেবে দেখিয়ে প্যারামেট্রাইজড কার্ভ হিসাবে ওয়ার্ল্ড লাইনকে দেখাতে পারছি। এইরকম একটা জিনিসকে প্রত্যেক যে এক্স মিউ পয়েন্ট সেটাকে আমি এইটা দেখাতে পারছি। এবার একটা জিনিস খেয়াল করো, ধরো স্পেস টাইমে যদি এখানে একটা পয়েন্ট থাকে, এই পয়েন্টটা দিয়ে তো এই পার্টিকুলার ট্র্যাজেক্টরিটা যায়নি, তাহলে এই পয়েন্টটাকে কিন্তু আমি টাউ এর ফাংশন হিসেবে দেখাতে পারবো না, দেখানোর আমার দরকার নেই, আমি তো অবজার্ভ করছি যাকে, সে যেখান দিয়ে গেছে সেই পয়েন্ট গুলোকে দেখাতে পারবো। তার মানে আমি ওয়ার্ল্ড লাইনটাকে এরকম ভাবে দেখাতে পারছি, স্পেস টাইমের যে কোনো পয়েন্টকে দেখাতে পারছি কিন্তু বলছি না। আচ্ছা ঠিক আছে, এইটা এই অবধি বোঝা গেল। এবার খেয়াল করো যে আমরা এইটাকে এই টাউটাকে এই যে প্রপার টাইম বলছি, এটা আবার কি তো, আচ্ছা এইবার কি বলতে চাইছি, আচ্ছা এবারে খেয়াল করো যে এইরকম একটা জিনিসে এবার ধরো কোনো একটা অবজারভার এরকম চলছে,
ঠিক আছে? তোমরা আজকে বা এর পরের দিন মানে এই উইকের মধ্যে আমি ওই দেখবে আরেকটা ভিডিও লিংক দিয়ে দেবো যেটা টাইম ডায়ালেশন সম্পর্কে কথাবার্তা আছে, ইন্ট্রোডাক্টরি ইনিশিয়াল কথাবার্তাগুলো, সেইটার ভিডিওটা তোমরা এই উইকে দেখো, আমি লিংকটা তোমাদের দিয়ে দেবো। এইবার দেখো, এই যে কোনো একটা পার্টিকেল চলছে, সেইটার জন্য তার ধরো তার ওয়ার্ল্ড লাইনের উপর এই এক্স আর এক্স প্লাস ডিএক্স, এখানটা ধরো এক্স মিউ, এখানটা এক্স মিউ প্লাস ডিএক্স মিউ, এদের জন্য আমি স্পেস টাইম ইন্টারভাল ডি স্কোয়ার লিখতে পারি। ওইভাবে আমাদের চেনা চেহারা এটা হবে। এবার এই ডিটি আর ডিএক্স এগুলো হচ্ছে এই যে ডিএক্স আর এই যে ডিটি, আমাদের দেখা ডিটি আর আমাদের দেখা ডিএক্স, মানে ওর ট্র্যাজেক্টরির উপরে দুটো পয়েন্টের মধ্যে আমি স্পেস টাইম ইন্টারভালকে এভাবে ক্যালকুলেট করব, আমি ক্যালকুলেট করেছি। এবার ও এই যে লোকটা যে চলছে, সে এই দুটোর মধ্যে স্পেস টাইম ইন্টারভালকে কি করে ক্যালকুলেট করবে? সে বলবে যে দেখো ভাই, আমি তো এখানে ছিলাম তখন ইভেন্টটাকে দেখেছি, এখানে ছিলাম তখন ইভেন্টটাকে দেখেছি, দুটো ইভেন্টই আমার গায়ের ওপর ঘটছে। ওই লোকটা যাকে অবজার্ভ করছে সে বলছে। এবার তাহলে সে বলবে, তার যদি একটা নিজের কোঅর্ডিনেট সিস্টেম থাকে তার গায়ের সঙ্গে বসানো, সে বলবে দেখো আমি ওটাকে কিন্তু শুধু টাইমের ডিফারেন্সে দেখেছি, আমি সি স্কোয়ার ডি স্কোয়ার দেখেছি, আমি কোনো পজিশনের ডিফারেন্স দেখিনি। কেন? কারণ ও তো দুটো পজিশনে নিজে প্রেজেন্ট, ও নিজের গায়ের উপর ঘটনাটা ঘটছে, তাহলে ও তো বলবে আমি যেখানে আছি সেখানে ঘটছে, মানে ডিএক্স জিরো, ও মানে ডিএক্স প্রাইম, ওর ফ্রেমটাকে যদি প্রাইম ফ্রেম বলি, ওর কাছে ডিএক্স প্রাইমটা জিরো, কারণ ও তো নিজে দুই জায়গাতেই প্রেজেন্ট। হ্যাঁ স্যার, ও পারফেক্ট। তাহলে ও বলবে এটা। এবং দেখো যদি ইনফিনিটেসিমালি ক্লোজ হয় দুটো পয়েন্ট এখান থেকে এখানে, তার মধ্যে দেখো ভেলোসিটির পরিবর্তনটা খুব সিগনিফিক্যান্ট নয়, ক্লোজ তো ইনফিনিটেসিমালি ক্লোজ, এই দুটোর মধ্যে ডিটি টাইম ডিফারেন্স, যদিও ট্র্যাজেক্টরিটা স্ট্রেট লাইন নয় ফলে ভেলোসিটিটা কনস্ট্যান্ট নয়, কিন্তু দেখো একটা কার্ভের ছোট দুটো পয়েন্ট, কাছাকাছি দুটো পয়েন্টের মধ্যে ট্যানজেন্টটা কিন্তু জাস্ট তোমার একই থাকে, খুব ক্লোজ যদি হয়। রিপিট করছি, দেখো একটা জিনিস ভালো করে বোঝো, এটা ক্যালকুলাসের বেসিক কথা। ধরো এরকম একটা কার্ভ, এই কার্ভের এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে স্লোপটা অনেকটা আলাদা। এবার তুমি যত পয়েন্টটাকে কাছে আনতে থাকবে তত দেখো স্লোপটা আইডেন্টিক্যাল হতে থাকবে, তারপরে তুমি যখন এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে বলবে স্লোপটা নিয়ারলি সেম। তার মানে আমি একটা কার্ভ ট্রাজেক্টরি, মানে এই অবজারভার এই যে লোকটা এই কার্ভ ট্রাজেক্টরি ধরে চলছে, তাকে ধরো আমি এস প্রাইম অবজারভার বললাম, আমিও মানে সবাইকে অবজারভার, আমি নিজে ইনার্শিয়াল অবজারভার, সে ধরো নন ইনার্শিয়াল অবজারভার। কাজেই স্পেস টাইম ইন্টারভ্যাল অ্যাজ সাচ সেম থাকার কথা নয়, কারণ ইনার্শিয়াল ফ্রেমতে স্পেস টাইম ইন্টারভ্যাল তো ইনভেরিয়েন্ট থাকে, তাই না? কানেক্টেড বাই লরেন্স ট্রান্সফরমেশন। কিন্তু আমি এখানে লরেন্স ট্রান্সফরমেশনের কানেকশন আছে বলছি না, আমি বলছি এটা হচ্ছে আরবিট্রারিলি মুভিং অবজারভার, যে অ্যাক্সিলারেট করছে ডিসিলারেট করছে, তার ভেলোসিটি স্লোপ চেঞ্জ করছে, তো ভেলোসিটি চেঞ্জ করছে মানে স্লোপ অফ দ্য ট্রাজেক্টরি চেঞ্জ করছে। হ্যাঁ কোথায়? তাহলে আরবিট্রারিলি মুভিং অবজারভারের ট্রাজেক্টরিতেও তুমি যদি খুব ক্লোজ দুটো পয়েন্ট নাও, তাদের মধ্যে স্লোপ কিন্তু খুব একটা চেঞ্জ করে না। কার্ভের খুব ক্লোজ বাই দুটো পয়েন্টের মধ্যে স্লোপ নিয়ারলি সেম, ইনফিনিটেসিমালি ক্লোজ হলে। তাহলে এখানে আমি যখন ডিএস করছি তখন তো আমি দুটো ইনফিনিটেসিমালি ক্লোজ পয়েন্টের মধ্যেই করছি, কাজেই সেই যে ক্লোজ দুটো পয়েন্টের মধ্যে পার্টিকেলটার ভেলোসিটি, পার্টিকেল বা এই যে আরবিট্রারিলি মুভিং গাই, তার ভেলোসিটির ভ্যালুটা খুব বেশি চেঞ্জ করেনি, ফলে নিয়ারলি সেম ভেলোসিটিতেই সে আছে আমাদের রেসপেক্টে, অ্যাট দিস পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দিস পয়েন্ট। এই দুটো ইভেন্ট পয়েন্টেই ওর ভেলোসিটিটা আমাদের রেসপেক্টে নিয়ারলি একই। ওর ভেলোসিটিটা দেখো আমাদের রেসপেক্টে, যখন ও এক্স টি তে ছিল তখন ওর ভেলোসিটি হচ্ছে ভি অ্যাট টি, আর যখন ও এক্স প্লাস ডিএক্স এবং টি প্লাস ডিটি তে গেছে তখন ওর ভেলোসিটি হচ্ছে ভি টি প্লাস ডিটি। এইটা ভেলোসিটি চেঞ্জ হয়েছে সামান্য, কতটা চেঞ্জ? এই ভি টি প্লাস ডিটি কে তুমি যদি ভেঙে লেখো তাহলে ওই ফুরিয়ার কি নাম জানো বলো, টেলার এক্সপ্যান্ড করলে ভি অফ টি, তারপরে ডিভিডিটি ডিটি, ডিভিডিটি অ্যাট ওই পয়েন্টটা অ্যাট এক্স টি, তারপরে ডিটি, তারপরে তার স্কোয়ার ইত্যাদি ইনফিনিটেসিমাল মানে ডিটি স্কোয়ার ইত্যাদি ওসব যাবে, অফ দ্য অর্ডার অফ ডিটি স্কোয়ার। তাহলে দেখো ওই ভি অফ টি আর ভি অফ টি প্লাস ডিটির মধ্যে পার্থক্য কতটা, এইটা সেটা দেখো আবার ফার্স্ট অর্ডার ইন দ্য ইনফিনিটেসিমাল, ছোট। হ্যাঁ, এবার কেন ইগনোর করা যেতে পারে, দেখো যে তুমি যদি ভি অফ টি প্লাস ডিটি স্পিডে চলো তাহলে ডিটি টাইমে কতটা যাবে, এটা ইনটু ডিটি টাইম যাবে। হ্যাঁ আর তুমি যদি সেটা, তার মানে কত, সেটা হচ্ছে ওই ভিডিটি প্লাস ডিভিডিটি ডিটি স্কোয়ার হয়ে গেছে, তারপরে ডিটি স্কোয়ার অর্ডারের জিনিস বাদ চলে যাবে, মানে ভিডিটি এই ব্যাপারটা আর মানে হ্যাঁ এই ভিডিটি আর ভি টি প্লাস ডিটি ডিটি, এদের বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ স্যার বুঝতে ভি পারছি। অফ টি ইন্টু ডিটি আর ভি অফ টি টি প্লাস ডিটি ইন্টু ডিটি আর অলমোস্ট দ্য সেম থিং।
সেই কারণে আমি এই এই যে দুটো পয়েন্টের মধ্যে ভেলোসিটিটাকে নিয়ারলি ভি অফ টি ভাবতে পারি। তার মানে ডি স্কোয়ার যখন ক্যালকুলেট করছি তখন ওইটুকু টাইমের জন্য, ওইটুকু ইন্টারভ্যালের জন্য ওর ভেলোসিটিটাকে আমি কনস্ট্যান্ট ভাবতে পারি। তার মানে সেই ভেলোসিটির একটা ইনার্শিয়াল ফ্রেমেও রয়েছে, আমি এস ফ্রেম ও এস প্রাইম ফ্রেম, এবং ওর সেই সময়কার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হচ্ছে ভি অফ টি। অ্যাকচুয়ালি সেটা ভি অফ টি থেকে ভি অফ টি প্লাস ডিটি অব্দি ভেরি করছে, কিন্তু সেই সামান্য ভেরি করাটাকে আমি ইগনোর করতে পারি টু ফার্স্ট অর্ডার ইন দ্য ক্যালকুলাস। হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। সেক্ষেত্রে আমি ওকেও একটা লরেঞ্জ অবজারভার হিসেবে বা একটা লরেঞ্জ ফ্রেম বা ইনার্শিয়াল ফ্রেম হিসেবে ভাবতে পারছি সেই ইনস্ট্যান্টের জন্য। আমি যদি এটা একটা লং ডিস্টেন্স নিই, মানে এটা ধরো আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে নিই, তাহলে কিন্তু হবে না। লোকালি খুব কাছাকাছি ছোট জায়গার মধ্যে, সেখানে আমি ওকে লোকালি একটা ইনার্শিয়াল অবজারভার তখনকার মতো ভাবতে পারি সেই ইনস্ট্যান্টটুকু, ওই টি থেকে টি প্লাস ডিটির মধ্যে ও কোনো একটা ইনার্শিয়াল ভেলোসিটিতে ইনার্শিয়াল ফ্রেমে আছে, এভাবে ভাবতে পারি। কাজেই তখন সেইটুকু ইনফিনিটেসিমাল ইন্টারভ্যালের জন্য আমি এই দুটোকে সমান বলে দাবি করতে পারবো। মানে ও যা ডি স্কোয়ার মেপেছে আর আমি যা ডি স্কোয়ার মেপেছি, আমরা বলবো যে তারা ইনভেরিয়েন্স এর জন্য সমান। আসলে ভেলোসিটিটা ভেরিং, বাট ফর স্মল ইন্টারভ্যাল সেই ভেরিং ভেলোসিটিটাকে আমি ইগনোর করতে পারছি এবং ওইখানে কোনো একটা কনস্ট্যান্ট ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিতে আসে ভাবছি। তখন আমি কি করব, তখন আমার ব্যাপারটা দাঁড়িয়ে যাবে, তার মানে আমি যেটা মেপেছি সি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস ডিএক্স ভেক্টর স্কোয়ার, সেটা ওর কাছে শুধু সি স্কোয়ার ডিটাউ স্কোয়ারের সমান, এবং দুটোই ডি স্কোয়ার ইনভেরিয়েন্ট ডি স্কোয়ারের সমান, তাহলে তারা সমান। এবার তাহলে ডিটাউটাকে যদি আমি ওর টার্মসে লিখি, দেখো সি স্কোয়ারটা কমন নিয়ে দুদিক থেকে কেটে দেবো, তাহলে একটা টার্ম হচ্ছে ডিটি স্কোয়ার, ইনফ্যাক্ট সি স্কোয়ার ডিটি স্কোয়ারই কমন নিয়ে বার করে আনি, করে সি স্কোয়ারটা দুপাশ থেকে কেটে গেছে, এইদিকে সি স্কোয়ার এদিকে সি স্কোয়ার কেটে গেছে, আর প্রথম টার্মটা 1 মাইনাস দেখো ডিএক্স ভেক্টর মড স্কোয়ার বাই সি স্কোয়ার ডিটি স্কোয়ার, এরকম হবে। তার মানে দেখো এখানে ডিটি স্কোয়ার আর ভিতরে 1 মাইনাস ডিএক্স বাই ডিটি মানে তো ভি, তাহলে ভি মড স্কোয়ার বাই সি স্কোয়ার, ডিটাউটা দাঁড়িয়ে গেল ডিটি ইন্টু 1 মাইনাস ভি ভেক্টর মড স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এই জিনিসটা এখানে আরেকটু ভদ্রভাবে লেখা উচিত, একটু ভদ্রভাবে লিখি, ডিটাউটা হচ্ছে ডিটি 1 মাইনাস ভি অ্যাকচুয়ালি টাইমের ফাংশন তার মডিউলার স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এবার দেখো এটাই তো টাইম ডাইলেশনের ফর্মুলা। এখানে খেয়াল রাখতে হবে আমি কিন্তু একটা লং ইন্টারভ্যালের জন্য করিনি, আমি ইনফিনিটেসিমাল একটা ইন্টারভ্যালের জন্য আমার ডিটি আর ওর যে ডিটাউ তাকে কানেক্ট করাতে দেখছি এরকম একটা ফ্যাক্টর এসছে। This is our coordinate time. This is that observer guys, the arbitrary observers clock time, মানে proper time. আমাদের কোঅর্ডিনেট টাইম এইটা, আর ওর প্রপার টাইম হচ্ছে ডিটাউ। কানেকশনটা কিরকম দেখো, এই যে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা একটা ফ্র্যাকশন, তাহলে 1 মাইনাস ফ্র্যাকশন সেটা কি হবে, এটা আগেন একটা ফ্র্যাকশন তার রুট ওভার মানে আবার ফ্র্যাকশন। এবার তাহলে ডিটি যদি 10 সেকেন্ড হয়, তাহলে সেইটা আমাকে নিশ্চয়ই এখানে 10-এর থেকে কম কিছু 8 সেকেন্ড 9 সেকেন্ড 7 এরকম কিছু একটা দেবে, 10-এর থেকে কম দেবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দিস ইজ টাইম ডাইলেশন, এখানে লরেন্স ট্রান্সফরমেশন কিছু লাগে না, বুঝতে পারছো? টাইম ডাইলেশন লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে করার কোনো প্রয়োজন নেই। টাইম ডাইলেশন তোমার ইনার্শিয়াল অবজারভারের জন্য যেমন কাজ করে, নন ইনার্শিয়ালের জন্য ওই স্মল ইন্টারভালে ওই একইভাবে কাজ করে। জাস্ট জিনিসটা দেখো স্পেস টাইম স্ট্রাকচার থেকে চলে এলো, সি স্কোয়ার ডিটি স্কোয়ার মাইনাস ডিএক্স ভেক্টর স্কোয়ার, এই যে স্ট্রাকচারটা এখান থেকে অমুক জিনিস কমন নিলাম তমুক জিনিস কমন নিলাম এইসব করে এলো, এর মধ্যে এক জায়গাতেই স্মল ইন্টারভাল কথাটা মানে এখানে থেকে যাচ্ছে, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো তার মানে মানে ইনস্ট্যান্ট বাই ইনস্ট্যান্ট প্রতি টি থেকে টি প্লাস ডিটির মধ্যে যেটুকু ট্রাভেল করেছে এবং তারপরে যে স্পেস টাইম ইন্টারভেল কভার করেছে, সেইটা কিন্তু আমার অবজারভেশন আর ওর অবজারভেশন মিলবে। মুশকিলটা হচ্ছে, তার মানে একটা জিনিস খেয়াল করো, যখন আমি তার মানে এদিকে আমি একজন ইনার্শিয়াল অবজারভার, আমি মানে আমরা, আমি তুমি আমরা, আর আরবিট্রারি অবজারভার এই চলছে, তাহলে দেখো প্রতি ইনস্ট্যান্ট বাই ইনস্ট্যান্ট এই যে টুকু এই যে ডিএস স্কোয়ার গুলো, এগুলো আমরা যা মাপবো ও তাই মাপবে, তারপরের ইন্টারভেল টুকু আবার আমরা যা মাপবো ও তাই মাপবে, তারপরের টুকু আবার আমরা যা মাপবো ও তাই মাপবে, তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিএস স্কোয়ার ইনভেরিয়েন্ট হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমি সবকটাকে যোগ করে একটা বড় ডি স্কোয়ার কে কেন মানে একটা ডেল্টা স্কোয়ার কে কেন ইনভেরিয়েন্ট বলতে পারবো না? মুঝে ভিটা পাল্টে যাবে কি তখন? হ্যাঁ, এক নম্বর তো যে ভিটা পাল্টে যাবে,
কিন্তু কথা হচ্ছে সে না হয় পাল্টে গেল, কিন্তু আমি তো বলছিলাম দেখো প্রত্যেকটা ডি স্কোয়ারই ইনভেরিয়েন্ট, তাহলে টুকরো টুকরো ইনভেরিয়েন্ট গুলোকে যোগ করে দিলে এটা টোটাল ইনভেরিয়েন্ট কেন হবে না? এই কারণে হবে না যে দেখো যখন প্রথম এই টুকরোটা ধরো এই সবুজ টুকরোটা, সেটা যখন ও মাপছে আর আমি মাপছি ইনভেরিয়েন্ট, ভালো কথা। তারপরে তার জন্য আবার ও ইনভেরিয়েন্ট, ও আর আমি একই মাপছি। তারপরে এই লাল টুকরোটা, তার জন্য ও আর আমি মাপছি, এগুলো ভালো কথা। কিন্তু খেয়াল করো, একদিকে আমি এস ফ্রেম বসে আছি, মানে আমি তুমি আমরা, আরেকদিকে প্রথম ইন্টারভেলটার সময় ও যে একটা কোনো ইনস্ট্যান্টেনিয়াস লরেন্স ফ্রেমে ছিল, কোনো একটা কনস্ট্যান্ট ভেলোসিটির, স্যার কেটে পরের যাচ্ছে। ইন্টারভেলটার জন্য ও কিন্তু একটা অন্য লরেন্স ফ্রেমে চলে গেছে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কি ইনস্ট্যান্ট বাই ইনস্ট্যান্ট বদলাচ্ছে তো। এই ইন্টারভেলের জন্য যে ইনার্শিয়াল ফ্রেম, ধরো আমি যদি সেটাকে S1 বলি, পরেরটার জন্য ও S2 তে চলে গেছে, তারপরেরটার জন্য S3 তে চলে গেছে। তার মানে ওর দিক থেকে ও মাল্টিপল, কারণ কি অ্যাকচুয়ালি ভেরিয়েবল ভেলোসিটিতে একটা জিনিস মুভ করছে এই কথাটা বলা, আর ও ক্রমাগত ইনার্শিয়াল ফ্রেম টু ইনার্শিয়াল ফ্রেম শিফট করছে এই কথাটা বলা একই, বুঝতে পারছো? আমি আগেই বলেছি ইনার্শিয়াল ফ্রেমরা কিভাবে কানেক্টেড। আমি এস, আমার রেসপেক্টে S1 এর রিলেটিভ ভেলোসিটি V1, S2 রিলেটিভ ভেলোসিটি V2, S3 রিলেটিভ ভেলোসিটি V3 অ্যান্ড সো অন। এবার ওই যে আরবিট্রারিলি মুভিং অবজারভার, যে অ্যাক্সেলারেটিং অবজারভার, সে কি করছে, তার ভেলোসিটি কখনো V1, কখনো V2, কখনো V3, কখনো V4 এরকম চলছে, ভেলোসিটিটা চেঞ্জ করছে। তার মানে ওর টোটাল ট্রাজেক্টরিতে ও এই S1, S2, S3, S4 এর মধ্যে দিয়ে ট্রানজিট করতে করতে যাচ্ছে। তার ফলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে টুকরো ডিএস, সবুজ রঙের ডিএস, হলুদ রঙের স্যার ডিএস, লাল একটুখানি রঙের ডিএস। রিপিট করুন না স্যার, মাঝখান থেকে কেটে গেল ওই টুকরোগুলো, সবুজ হলুদ লাল। থামো থামো থামো। আমি বলছি যে যে লোকটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে না, যার ভেলোসিটি ক্রমাগত ভেরি করছে, তার কি হচ্ছে, ভেলোসিটিটা ক্রমাগত বদলাচ্ছে। তাহলে আমি বলতে পারি প্রতি ইনস্ট্যান্টে তার ভেলোসিটিটা কখনো V1, তারপরের ইনস্ট্যান্টে V2, তারপরের ইনস্ট্যান্টে V3 এরকম। তাহলে তাকে অ্যাক্সিলারেটিং অবজারভার এভাবে তো আমি বলতেই পারি ওভারঅল। কিন্তু আমি এভাবে বলতে পারি যে প্রত্যেক ইনস্ট্যান্টে, ধরো T1 ইনস্ট্যান্টে ওর ভেলোসিটি V1, তার মানে ও আমার রেসপেক্টে V1 ভেলোসিটির কোনো একটা লরেন্স ফ্রেমে আছে। T2 টাইমে ওর ভেলোসিটি V2, তখন আমার রেসপেক্টে V2 ভেলোসিটির আরেকটা ইনার্শিয়াল লরেন্স ফ্রেমে আছে। T3 টাইমে ওর ভেলোসিটি V3, সেই সময় ও S3 নামক আরেকটা ইয়েট অ্যানাদার লরেন্স ফ্রেমে আছে। এভাবে বলতে পারবো? হ্যাঁ স্যার। তার মানে প্রতি ইনস্ট্যান্ট বাই ইনস্ট্যান্ট, প্রতি সেকেন্ডে বা প্রতি মাইক্রো সেকেন্ডে ওর ভেলোসিটি বদলাচ্ছে। আমি ওই মাইক্রো সেকেন্ডের স্প্যানটাকে ডিটি করে ভাবছি, তাহলে প্রতি টি থেকে টি প্লাস ডিটিতে ও কোনো না কোনো লরেন্স ফ্রেমে আছে আমার রেসপেক্টে। কিন্তু তার পরের ইনস্ট্যান্টেই ও আবার আরেকটা লরেন্স ফ্রেমে চলে যাচ্ছে, মানে ও ক্রমাগত লরেন্স ফ্রেম শিফট করছে। মানে দেখো যে আমি এস ফ্রেম থেকে ওর S1 যখন, ধরো ওই সবুজ রঙের যে স্পেস টাইম ইন্টারভেল ডি স্কোয়ার যেটা লিখেছি দেখো এখানে, এই যে সবুজ রঙের ইন্টারভেলটা, এই সবুজ রঙের ইন্টারভেলের সময় ও S1 ফ্রেমে, হলুদ রঙের ইন্টারভেলের সময় ও S2 ফ্রেমে, লাল রঙের ইন্টারভেলের সময় S3 ফ্রেমে, এভাবে ও ক্রমাগত ফ্রেম শিফট করছে। প্রত্যেকটা দেখো, আমার এস ইনার্শিয়াল ওর S1 ইনার্শিয়াল, আমার এস ইনার্শিয়াল ওর S2 ইনার্শিয়াল, আমার এস ইনার্শিয়াল ওর S3 ইনার্শিয়াল। তার মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইন্টারভেলের সময় দুটো ইনার্শিয়াল ফ্রেমের মধ্যে কম্পারিজন করে স্পেস টাইম ইন্টারভেলে আমি ইনভেরিয়েন্সটাকে ব্যবহার করছি, ঠিক আছে? কিন্তু তুমি যদি ইনার্শিয়াল ফ্রেম কিভাবে বলছি এখানে, এখানে যেহেতু মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তার মানে তো অ্যাক্সেলারেশন রয়েছে। হ্যাঁ, আরে চুপ করো, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে কিন্তু প্রতি ইনস্ট্যান্টে সে কোনো না কোনো ভেলোসিটিতে তো রয়েছে। তাহলে প্রতি ইনস্ট্যান্টে মানে ধরো একটা টি ইনস্ট্যান্টেও কোনো একটা ওর ভেলোসিটি ভিটি, ভি অফ টি, আর টি থেকে টি প্লাস ডিটি চেঞ্জ যখন হয়ে গেল, ইনফিনিটেসিমাল চেঞ্জ, তার মধ্যে ভেলোসিটিটা বদলে ভি অফ টি প্লাস ডিটি হয়ে গেল। এবার এই যে সামান্য ডিফারেন্সটা, সেটা তুমি যেহেতু ডিটিটাকে তুমি আরবিট্রারিলি ছোট করতে পারো, কাজে ওই ডিফারেন্সটাকে তুমি আরবিট্রারিলি ছোট করতে পারো এবং ইগনোর করতে পারো। সেটাই তো ওপরে দেখালাম, ওই যে ভিটি, ভিডিটি আর ভি অফ টি প্লাস ডিটি ইন্টু ডিটি। ইনস্ট্যান্ট বাই ইনস্ট্যান্ট দেখি একটা ভেলোসিটি ভেরি করছে, মানে প্রতি ইনস্ট্যান্টে ওর ইনার্শিয়াল ফ্রেম চেঞ্জ করে করে যাচ্ছে। তার মানে ওর ওভারঅল মোশনটা একটা অ্যাক্সিলারেটেড ফ্রেমে, এভাবে বলতে পারি। আবার এভাবেও ভাবতে পারো জিনিসটাকে, যে ওর ওভারঅল মোশনটা কিরকম, যে ও ইনার্শিয়াল ফ্রেম টু ইনার্শিয়াল ফ্রেম টু ইনার্শিয়াল ফ্রেম ক্রমাগত শিফট করতে করতে যাচ্ছে, এবং প্রতি ইনার্শিয়াল ফ্রেমে আমি আরবিট্রারিলি স্মল টাইমের জন্য ও থাকছে। এভাবে ভাবতে পারবে আমি প্রতি ইনস্ট্যান্ট এবং তার থেকে ডিটি সময় স্প্যান অব্দি, মানে প্রতি টি থেকে টি প্লাস ডিটির মধ্যে ও কোনো না কোনো ইনার্শিয়াল ফ্রেমে আছে আমার রেসপেক্টে, পরের টি প্লাস ডিটিতে ওর অন্য আরেকটা ইনার্শিয়াল ফ্রেমে আছে, এরকম ভাবে। তাহলে দেখো যে আমি ওর ট্র্যাজেক্টরির মধ্যে যে ছোট ছোট ইন্টারভেল গুলো ভাগ করেছি, প্রত্যেকটা ইন্টারভেল হচ্ছে ইনফিনিটি। ধরো সবুজ রঙের ইন্টারভেলটার সময় ধরো ওর যে ফ্রেমটা সেটা ইনস্ট্যান্টেনিয়াস ফ্রেমটা হচ্ছে S1, তারপর হলুদ রঙের ইন্টারভেলটার সময় ওর ইনস্ট্যান্টেনিয়াস ফ্রেমটা হচ্ছে S2। প্রতি মুহূর্তে ফ্রেম চেঞ্জ করতে, এই প্রত্যেকটা আলাদা আলাদা কালারের টুকরোর জন্য আমি ইনভেরিয়েন্সটাকে ব্যবহার করতে পারবো।
কারণ প্রথম সবুজ রঙের টুকরোটা যখন ইনভেরিয়েন্স বলছি তখন আমি বলছি আমি এস আর ও হচ্ছে S1। হলুদ রঙের টুকরোটার সময় বলছি আমি এস, ও হচ্ছে S2। লাল রঙের টুকরোটার সময় বলছি আমি এস, ও S3। তাহলে সবসময় দুটো ইনার্শিয়াল ফ্রেমের কম্পারিজন, একটা এস আর একটা S1, একটা এস আর একটা S2, এরকম ভাবে, বুঝতে পারছো? কম্পারিজনের এক সাইডে আমরা বসে আছি এস ফ্রেমে, সবসময় এস ফ্রেমে, আরেকটা সাইডে ও S1 এ আছে, কখনো কখনো S2 তে আছে, কখনো S3 তে আছে, এরকম ভাবে বদলাচ্ছে। তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়াল ইনফিনিটেসিমাল টুকরো ইনভেরিয়েন্সটা দাবি করতে পারে, কারণ সেখানে দুটো ফ্রেমের মধ্যে কম্পারিজন হচ্ছে। কিন্তু সবকটাকে যদি তুমি একসাথে মেশাতে যাও, লাল হলুদ সবুজ যদি যোগ করতে যাও, তখন কি হবে? তুমি আলাদা আলাদা ফ্রেমের t² কে যোগ করতে চাইছো। যোগটাও তুমি করতে পারো, কিন্তু তখন আর ইনভেরিয়েন্স কথাটার কোনো মানে নেই, কারণ ওখানে তো একদিকে আমরা একটা ইন্ডিভিজুয়াল ফ্রেম বসে আছি, অন্যদিকে তো মাল্টিপল ফ্রেমস রয়েছে। তুমি কার সাথে কার ইনার্শিয়াল ফ্রেম দাবি করবে? ইনভেরিয়েন্স তো বিটুইন টু ইনার্শিয়াল ফ্রেমস হয়। যখন তুমি যোগ করে S1 S2 S3 সবার ডিএস গুলোকে অ্যাড করে দেবে, লাল নীল সবুজটাকে মিলিয়ে বলবে, ধরো এই বড় জিনিসটাকে একসাথে যদি তুমি বলতে যাও ইনভেরিয়েন্ট কিনা, কি কালার দিই এবার, ধরো এই বড় জিনিসটাকে যদি একসাথে বলতে চাই ইনভেরিয়েন্ট কিনা, সেই কথাটা তো কোনো মানে নেই, কারণ ওই পুরো বড় ইন্টারভেলটার সময় ও তো একটা ইন্ডিভিজুয়াল ফ্রেমে নেই। ইনার্শিয়াল তো হবে, ইনভেরিয়েন্ট তো হবে যখন দুটো ইনার্শিয়াল ফ্রেম দেখতে পাচ্ছি। এখানে তো একদিকে এস রয়েছে, কিন্তু আরেকদিকে তো S1 S2 S3 এরা তিনজন মিলে রয়েছে। মিলে থাকলে তো ইনার্শিয়াল বলা যাবে না, তিনটে একসাথে মিলে তো নন ইনার্শিয়াল হয়ে যাচ্ছে। তার মানে আমি দেখো এইখানে যখন এই যে ইনফিনিটেসিমালের জন্য যখন লিখছি, এই যেটা লিখছি, এই যে রিলেশন, দিস ইজ ওয়ার্কিং অন দ্য প্রিন্সিপাল অফ ইনভেরিয়েন্স। এবার যদি আমি এটাকে অ্যাড করি, অর্থাৎ আমি যদি ইন্টিগ্রেট করে ওভারঅল টাইম ডাইলেশন কত বার করতে চাই, আমি যখন বলবো যে ডি টাউ, টোটাল টাইমটা ওর ঘড়িতে কত গেছে, ডেল্টা টি টাউটা কত, ইন্টিগ্রাল ডি টাউ, কোনো একটা টাউ 1 থেকে যখন অবজারভেশন শুরু থেকে টাউ 2 অব্দি, এবং সেটা হচ্ছে এদিকে ইন্টিগ্রাল T1 থেকে T2 অব্দি 1 মাইনাস ভি ভেলোসিটি টাইমের ফাংশন তার মড স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার হাফ ইন্টু ডিটি। যেটা করেছি ওই ডিফারেন্সিয়ালটাকেই আমি এবার ইন্টিগ্রাল ফর্মে লিখলাম, ইন্টিগ্রেশন নিয়ে এলাম। হ্যাঁ স্যার, এইটাতে আমি আমার টাইম ইন্টারভ্যাল কত, T2 মাইনাস T1, আমার কোঅর্ডিনেট টাইম, এই T2 আর T1 এর ডিফারেন্সটা হচ্ছে আমার কোঅর্ডিনেট টাইমের ডিফারেন্স। আর ওর ঘড়িতে কত, ডেল্টা টাউ কিছু একটা আসবে, যেটা এই ইন্টিগ্রেশনটা করে আমাকে বার করতে হবে। ইন্টিগ্রেশনটা করতে কোনো অসুবিধা নেই, ভি অফ টি ফাংশনাল ফর্মটা জানি, ওর ট্রাজেক্টরিটা তো দেখতে পাচ্ছি, তাহলে ভিটা কিরকম ফাংশন অফ টি সেটা আমি ওখানে সাপোজ ধরো ফাংশনাল ফর্ম জানি, বসিয়ে দিয়ে ইন্টিগ্রেট করব। কাজেই ওর টাইম ইন্টারভ্যাল ওর ঘড়িতে কত হচ্ছে, আমার ঘড়ি T2 মাইনাস T1 এর করসপন্ডিং, সেটা বার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু সেইটাকে ইনভেরিয়েন্ট বলা যাবে না যদি সেটা ফাইনাইট, যেরকম ইন্টিগ্রাল করে যখন বার করছি, কারণ কি ওর মধ্যে মাল্টিপল ফ্রেম ঢুকে গেছে। এটা দেখবে এই যে আমি এতক্ষণ বকবক করে যা বললাম, ল্যান্ডাওয়ার বইতে দেখবে 3 লাইনে ফাটাস করে দিয়ে বেরিয়ে চলে গেছে, শুধু ভি ব্র্যাকেটে টি লিখে দিয়েছে এবং ধরে নিয়েছে তুমি বাকিটা তুমি বুঝে নেবে। এইটা এখানে ক্রুশিয়াল হচ্ছে, দেখো ভি ফাংশন অফ টাইম আছে বলে। এবার যদি এমন হতো যে একটা স্পেশাল কেস যেখানে ভেলোসিটিটা আরবিট্রারিলি ভেরিং নয়, ভেলোসিটিটা ধরো কনস্ট্যান্ট, যদি ভি অফ টিটা যদি একটা কোনো V0 হয়, কনস্ট্যান্ট সিঙ্গেল ভেলোসিটি, তার মানে কি হচ্ছে, ওর এই ট্রাজেক্টরি এরকম না হয়ে, এরকম ট্রাজেক্টরি না হয়ে, ওর ট্রাজেক্টরি তখন একটা কনস্ট্যান্ট স্লোপ হলো স্পেস টাইম ডায়াগ্রামে। এই দুটো পয়েন্টের মধ্যে ধরো ইন্টারভেল বার করতে চাইছি, তাহলে যখন কনস্ট্যান্ট ভেলোসিটি হয়ে গেছে, এই যখন কনস্ট্যান্ট V0 ভেলোসিটি হয়ে গেছে, তখন এই ফর্মুলাটাতেই ওটা কাজে লাগাবো। ভি অফ টিটার জায়গায় তখন আমি কনস্ট্যান্ট V0 যেই বসিয়ে দেবো, তখন কি হবে, পুরো ফ্যাক্টরটা ইন্টিগ্রালের বাইরে চলে আসবে। তখন কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য কি দাঁড়াবে, T2 বিয়োগ T1। ডেল্টা টাউ, সেটা দাঁড়াবে ইন্টিগ্রাল ডি টাউ, টাউ 1 থেকে টাউ 2 অব্দি, সেটা ঠিক আছে। আর এদিকে দাঁড়াবে 1 মাইনাস V0 মড স্কোয়ার বাই সি স্কোয়ার, যেহেতু কনস্ট্যান্ট, পুরো টু দি পাওয়ার হাফ মার্কা ফ্যাক্টরটা ইন্টিগ্রালের বাইরে, এখানে শুধু ডিটির ইন্টিগ্রাল T1 থেকে T2 ট্রিভিয়াল। তার মানে এটা হচ্ছে তোমার চেনা বিভিন্ন রিলেটিভিটির বইতে যেটা লেখা থাকে, এই যে লরেঞ্জ ফ্যাক্টরটা, এটাকে 1 বাই গামা করে লেখে, আর এইটা হচ্ছে T2 মাইনাস T1, মানে যেটাকে আমি ডেল্টা টি বলতে পারি। দিস ইজ ইউর টাইম ডাইলেশন, স্ট্যান্ডার্ড টাইম ডাইলেশন, যেখানে আমরা বলছি কনস্ট্যান্ট ভেলোসিটি। তার মানে দেখো ওপরের ফর্মুলাটা থেকেই এটা কিন্তু বেরিয়ে এলো। এটাকে গামা বলে জানো, এই যে লরেঞ্জ ফ্যাক্টর, এই যে 1 বাই হ্যাঁ স্যার, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এই জিনিসটাকে হ্যাঁ। লরেঞ্জ ফ্যাক্টর বলে, এটাকে গামা সিম্বল দিয়ে লেখা হয়, গামা নিউ নয় কিন্তু। এবার খেয়াল করো যে যখন আমি এই কনস্ট্যান্ট ভেলোসিটি বলে দিলাম, তখন কিন্তু থ্রু আউট ওই অবজারভারটাও একটা সিঙ্গেল ইনার্শিয়াল ফ্রেমে হয়ে গেছে। এখন তো আর আরবিট্রারিলি মুভিং নেই, এখন তো এই কেসটা নেই, এখন তো কনস্ট্যান্ট ভেলোসিটি, তার মানে সে সারাক্ষণই একটা সিঙ্গেল ইনার্শিয়াল ফ্রেমে আমার রেসপেক্টে। তখন তুমি আগেন এটাকে ইনার্শিয়াল বলাতে তুমি আবার এটাকে ইনভেরিয়েন্স বলতে পারো।
যখন ভেরি করছে না ভেলোসিটি, তখন তো ও থ্রু আউট একটা সিঙ্গেল ফ্রেমে রয়েছে আমার রেসপেক্টে v0 ভেলোসিটির ইনার্শিয়াল ফ্রেমে। কাজে তখন আমি থ্রু আউট পুরো টাইম ইন্টারভেলটার জন্যই ওকে একটা সিঙ্গেল ফ্রেমে আছে বলে ভাবতে পারছি, বা অ্যাকচুয়ালি আছেও। কাজে তখন আমি তো আবার স্টিল পুরো জিনিসটা ইনভেরিয়েন্স বা হ্যান ত্যান এইসব কথা বলতে পারছি। এবং তোমরা দেখো ফর্মাল রিলেটিভিটি এবং এর পরে যে সমস্ত ডেভেলপমেন্ট হবে আমরা যা যা করবো বা যারা সব জায়গায় যা করে সব জায়গায়, সেখানে কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখবে এই ডিটাউ মানে প্রপার টাইমের ইনফিনিটেসিমাল টুকরো নিয়েই কথা হয়। আমাদের ইউজুয়ালি ফাইনাইট ইন্টারভ্যালে কি হবে এটা না, স্পেসিফিক অঙ্কের জন্য ব্যবহার করতে হয় যে ওই স্পেসে 3 বছর চলছে, ও 3 বছর ধরে দাঁড়িয়ে আছে বা ইত্যাদি। কিন্তু মোস্টলি যখন ফর্মাল থিওরি ডেভেলপ করব, আমার টাউ বা ডিটাউ নিয়েই কাজ করতে হবে। আমার সেখানে ফাইনাইট ইন্টারভ্যাল খুব একটা কোথাও কাজে লাগে না। তার ফলে আমি এইটা মাথায় রাখলেই আমার চলে যায়। স্যার তাহলে যদি মানে ওই কোনো হ্যাঁ, বলো। অ্যাক্সিলারেটিং টাইমে থাকে, তাহলে হুম। 3 বছর পরে আমরা ওই টাইম ডাইলেশন গুলো বের করতে পারবো না, এরকম লং না লং না না, সময়। একদম আরামসে বার করতে পারবো। ও যদি অ্যাক্সিলারেটেড ফ্রেমে থাকে, সেটাই তো এতক্ষণ ধরে বললাম, যদি অ্যাক্সিলারেটেড ফ্রেমে থাকে তাহলে আমি এইটা দিয়ে টাইম ডাইলেশন বার করবো। টাইম ডাইলেশন তো এখানেও হবে। এই যে ডেল্টা টাউ যেটা বেরোচ্ছে এটা ইন্টিগ্রাল করে হবে, এবং এখানে ভেলোসিটির ও যেভাবে যেভাবে অ্যাক্সিলারেশনের ফলে ডিসিলারেশনের ফলে বা ধরো ব্রেক ডান্স করছে তার জন্য যা যা ভেলোসিটি ভেরি করছে, সেটা টাইমের ফাংশন হিসেবে বসাবো। কি অসুবিধা? আচ্ছা বসিয়ে ইন্টিগ্রেট করবো। এবার দেখো তাহলেও টাইম ডাইলেশন হবে। কেন? দেখো এদিকটা আমি কত ইন্টারভেল দেখছি, t2 - t1, জাস্ট t2 - t1 দেখবো। আর ও কত দেখবে ওর ঘড়িতে, এই ইন্টিগ্রালটা হবে, এই ইন্টিগ্রালটা। এবার ইন্টিগ্রালে দেখো ডিটি টুকু তো রয়েছে, শুধু ডিটির ইন্টিগ্রালে এইটুকু আসতো। এবার বাকি এই যে ফ্যাক্টরটা ভি অফ টিটা যেমনই ফাংশন হোক, সেটা তো ভি বাই সিটা তো সবসময় লেস দেন 1। এটা তো একটা ফ্র্যাকশন, যেমনই ফাংশন হোক না কেন, যাই অ্যাক্সিলারেট করুক, যাই নাচানাচি করুক, দিস ক্যানট বি নন ফ্র্যাকশন, মানে এটা তো পূর্ণ সংখ্যা হবে না। তাহলে 1 মাইনাস আ ফ্র্যাকশন উইল অলওয়েজ বি আ ফ্র্যাকশন হোয়াট এভার দ্য টাইম ভেরিং ফাংশন অফ ভিটি। তাহলে এই হলুদ ফ্যাক্টরটা সবসময় একটা ফ্র্যাকশন হবে ওভারঅল টু দি পাওয়ার হাফ টাফ মিলে। কাজেই এটা যেমনই ইন্টিগ্রাল হোক, ইন্টিগ্রাল তো বেসিক্যালি যোগ, তুমি সব ইন্ডিভিজুয়াল ডিটি মাল্টিপ্লাইড বাই আ ফ্র্যাকশন এরকম অসংখ্য ফ্যাক্টরকে যোগ করছো। তাহলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিটির ভ্যালুর থেকে এই ফ্যাক্টর শুদ্ধ ভ্যালুটা তো ছোট, কারণ এটা ফ্র্যাকশন বলে। তার মানে এই টোটাল ইন্টিগ্রালের ভ্যালুটা কখনোই t2 - t1 থেকে বড় হতে পারবে না। হ্যাঁ স্যার, তার হতে মানে পারে। আমি সবসময় ডায়ালেটেড আচ্ছা। দেখবো, যাকে মুভিং দেখছি সে অ্যাক্সিলারেটেড মুভিং হোক আর ব্রেক ডান্সিং হোক আর কত্থকি করুক, তারটা টাইমটা ছোট হবে। মানে যেটা আমার সাপেক্ষে ইমপ্রপার টাইম। ইমপ্রপার টাইম কথাটা বলো না। ইমপ্রপার শব্দটাকে টাইমের কনটেক্সটে কোথাও কোথাও লেখা হয়, কিন্তু মানে ওটা ইজ নট আ ভেরি গুড নমেনক্লেচার। ইমপ্রপার শব্দটা লরেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বা অন্য কনটেক্সটে অন্য মানে হয়। ইমপ্রপার টাইম কথাটা বলো না। কোঅর্ডিনেট টাইম মানে হচ্ছে আমার হাতের ঘড়ির টাইম, যে অবজার্ভ করছে, যে স্পেস টাইম ডায়াগ্রাম আঁকছে, তার হাতের ঘড়ির টাইমটাকে কোঅর্ডিনেট টাইম বলে, কারণ সে অঙ্কটা করবে, সে কোঅর্ডিনেট সিস্টেম আঁকছে। আর যাকে অবজার্ভ করছি, যাকে লক্ষ্য করছি, তার হাতের ঘড়ির টাইমটা হচ্ছে আমার এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে প্রপার টাইম। ঠিক এই টাইম ডাইলেশনের কনটেক্সটে না অনেক রকম কনফিউজিং স্টেটমেন্টস আছে রিলেটিভিটিতে। ওই যে মুভিং ক্লক রান স্লোয়ার এরকম সব বলা হয় না। এবং সবসময় খেয়াল করবে যখনই টাইম ইন্টারভ্যালের কথা উঠছে যে কোনো কনটেক্সটে রিলেটিভিটিতে, সবসময় তোমাকে খেয়াল করতে হবে কোন দুটো ইভেন্টের মধ্যে টাইমকে বলা হচ্ছে। তার থেকেই ওই কার টাইমটা বড় হবে, কে বেশি দেখবে, কে কম দেখবে, এই যে কনফিউশনটা, তার সমস্ত রেজলিউশনটা অ্যাকচুয়ালি আসে হচ্ছে তুমি কোন দুটো ইভেন্টের মধ্যে টাইমকে মাপছো, এবং সেই ইভেন্ট দুটো কার ওয়ার্ল্ড লাইনের ওপর রয়েছে। ওইটা মানে আমাদের এখানে অতটা লাগবে না। এরপরে আমরা যা করবো, এখানে আপাতত জাস্ট প্রপার টাইমের আইডিয়াটা ইন্ট্রোডিউস করে দিলাম যে এইভাবে ব্যাপারটা হচ্ছে। যে স্যার এটা মিউনিয়ের যেটা বলছিলেন স্যার, ওটা তো আপনি নোটেশনে ওই 1 - 1 - 1 করে লিখেছেন আপনি। হ্যাঁ, ওটা যদি উল্টো লিখতাম তাহলে কি হতো? যদি উল্টো না লিখে স্যার আপনি যদি এমনি ওখানে প্লাস আই আই দিয়ে লিখতেন, তাহলে তো অসুবিধা হতো। অসুবিধা হতো মানে তাহলে তুমি ওই আপার কেস যখন করলাম তখন সাইনটা বদলাবে না বদলাবে সেটা তুমি আই দেখে কিভাবে করবে? সাইন বদলাবো সেটা তো আমরা স্যার মানে এ করে সাইনটা বদলেছি স্যার। কি করে বললে? না না, তুমি যখন আই দিয়ে যদি সিডিটি কে লেখো সেটা তুমি লিখতে পারো। প্রথম কথা হচ্ছে তাহলে তোমার সি এর সঙ্গে মাইনাস রাখতে হবে, সেটা রাখো, তাতে কোনো অসুবিধা নেই। এবার তুমি যখন এটাকে আই দিয়ে লিখলে তাহলে কি হলো, তোমার টোটাল স্পেস টাইম ইন্টারভ্যালটার মধ্যে আইসিডিটি আর ডিএক্সআই এরকম একটা জিনিস দাঁড়ালো। তাহলে তুমি তার মধ্যে কোথাও কোনো সাইন টাইন কিছু দেখতে পেলে না, সবই তো প্লাস, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার তুমি কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট স্পেস টাইমের ইন্ডেক্স, স্পেস টাইম কি নাম, স্পেস টাইম কোঅর্ডিনেটদের কন্ট্রাভেরিয়েন্ট কম্পোনেন্টস আর কোভেরিয়েন্ট কম্পোনেন্ট, তার মধ্যে তোমার সাইনের যে একটা ডিফারেন্স আছে সেটা তুমি আর দেখতে পাচ্ছ না।
তুমি তোমার কন্ট্রাভেরিয়েন্টটাকেও প্লাস মনে হবে, কোভেরিয়েন্টটাকেও প্লাস মনে হবে, তাহলে তুমি ডিস্টিংশন করতে পারবে না, তোমার মনে হবে যেন 11 আর 12 এর জিনিসটাই হচ্ছে, কিন্তু আসলে তো তা হচ্ছে না। বুঝতে পারলে? ওইটা হচ্ছে ওই আইসিটি লেখার প্রবলেম। বা ধরো তোমাদের তোমাকে আমি যে ওই এমইউর যে এক্সাম্পলটা দেখালাম, যে স্কেলার পোটেনশিয়াল এবং ভেক্টর পোটেনশিয়ালকে কম্বাইন করে যে 4 ভেক্টর পোটেনশিয়াল বলা হয়, সেখানে যে কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্টদের মধ্যে স্পেশাল ইন্ডেক্স আমরা যেভাবে লিখেছি তাতে স্পেস কম্পোনেন্টে একটা মাইনাস সাইন চলে আসবে যদি এমইউ লোয়ার কেসটা লিখি। সেটা তুমি ওখানে ধরো তুমি এমইউ তো ফাই এর আগে কি আই লিখবে? স্পেস টাইমে না হয় তুমি একটা আই লিখলে, তুমি তো যে কোনো 4 ভেক্টরের নাকের সামনে তো আই বসাতে পারবে না, তাই না? কি আচ্ছা বুঝতে পারলে? আর তুমি এটা বুঝো যে ওই আইসিটি লেখার সুবিধাটা কি, আইসিটি লিখে কি সুবিধা হচ্ছে, একমাত্র সুবিধা হচ্ছে জিনিসটাকে পাইথাগোরিয়ান থিওরামের মতো দেখতে লাগছে। তাতে যেটা মুশকিল হয় দেখো, যে আমাদের ইউজুয়ালি কি এটা কেন করা হয়, যখন প্রথম রিলেটিভিটি ইন্ট্রোডিউস করা হয় তখন আমরা যেহেতু পাইথাগোরাস থিওরাম বাচ্চারা চেনে ছোটবেলা থেকে, ওটাকে লোকে বিশ্বাস করে, ফলে তুমি স্পেস টাইম ইন্টারভালটাকে ওভাবে দেখিয়ে দিলে দেখো এই যে স্পেসের কম্পোনেন্টের স্কোয়ারস গুলো যোগ হচ্ছে, আর সিডিটি টার জায়গায় আইসিডিটি এটা হচ্ছে টাইমের দিক থেকে আসছে, ওটাও দেখো যোগ হচ্ছে, তাহলে তোমার পাইথাগোরাস থিওরামের কারণে স্পেস টাইম ইন্টারভাল হলো, এইভাবে বলা হয়, তাই তো? কারণ লোকে পিথাগোরাস থিওরামটাকে টাইমের সঙ্গে এক্সটেন্ড করে ধরে নিতে মোর কনভিন্সিং, তাই না? লোকে এক কথায় মেনে নেবে তো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এটাতে যেটা প্রবলেম হয় দেখো, যে পাইথাগোরান থিওরামের আন্ডারলাইন জিওমেট্রিটা হচ্ছে ট্রিগোনোমেট্রির মতো, স্ফেরিক্যাল জিওমেট্রি, যেখানে অ্যাঙ্গেল গুলো রিয়েল। আর লরেঞ্জ ফ্রেমের এই যে গল্পটা, লরেন্স ট্রান্সফরমেশনে বলো বা এই যে আমাদের কি নাম স্পেস টাইমের যে জিওমেট্রি, স্পেশাল রিলেটিভিটি যে মিনকস্কি স্পেস টাইমের, সেই জিওমেট্রিটার মধ্যে স্পেস আর টাইমের রিলেটিভ ডিফারেন্সটাই হচ্ছে আসলে মাইনাস। দেখো স্পেস আর টাইম তো আসলে এক ধরনের কোঅর্ডিনেট সিস্টেম নয়, স্পেসের যে কোঅর্ডিনেট গুলো আর টাইমের যে কোঅর্ডিনেট, যদিও তাদেরকে আমরা একসাথে নিয়ে এসে বলছি, টাইমটাকে সি দিয়ে গুণ করে ডাইমেনশন অফ স্পেস বলছি, এসব করছি, কিন্তু তাহলে তো আর তাই বলে তো আর টাইমটা স্পেস হয়ে যাচ্ছে না, তাই না? তুমি স্পেসে আগে পিছিয়ে যেতে পারো, টাইমে তো পারো না, তার ফলে অ্যাকচুয়ালি একটা ডিস্টিংশন আছে তো। আচ্ছা এবার সেই ডিস্টিংশনটাকে এই মিনকস্কি জিওমেট্রিতে বলছে দেখো এটা আসলে একটা হাইপারবোলিক জিওমেট্রি, যার মানে হচ্ছে স্পেশিয়াল যে টুকরোটা আর টাইমের দিকে যে টুকরোটা তাদের মধ্যে একটা রিলেটিভ মাইনাস সাইন থাকবে, সেটা তুমি মাইনাস সাইনটা টাইমের সঙ্গে দাও বা স্পেসের সঙ্গে দাও, দ্যাট ইজ আপ টু ইউ। ঠিক আছে, এবার তুমি যদি আইটি করে লেখো তাহলেও তোমার ওই মাইনাস সাইনটা কিছু আই এর ভিতরে ঢুকে গেল, তার ফলে টাইমটাকে তুমি যদি ইমাজিনারি করে ভাবো তাহলেও দেখো স্টিল তোমার ওই হাইপারবোলিক জিওমেট্রি থাকছে, এক্স ওয়াই জেড আর টি এর মধ্যে ওই একটা আই, টিটা হয়ে গেছে ইমাজিনারি অ্যাক্সিস, তার ফলে ওটা একটা স্টিল হাইপারবোলিক জিওমেট্রি হবে, কারণ স্লোপ টপের মধ্যে যে থিটাটা আসবে বা অ্যাঙ্গেল আসবে সেটা হাইপারবোলিক অ্যাঙ্গেল হবে, তাই না? কমপ্লেক্স ঢুকে যাচ্ছে তোর মধ্যে। ঠিক আছে, কাজে করতে অসুবিধা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তুমি যদি ওইভাবে আই আই করে করো, একটা যে সবকিছুর মুখের সামনে একটা করে যখন কমপ্লেক্স ভেরিয়েবল চলে আসলে তার একটা অন্য অসুবিধা আছে, যখন রিলেটিভিটির অন্যান্য জিনিস ডেভেলপ করবো সেখানে এই কমপ্লেক্স ভেরিয়েবলটাকে আমরা অন্য জায়গায় ব্যবহার করি, ওয়েভ দেখাতে ব্যবহার করি, ই টু দি পাওয়ার আই কে এক্স দেখাতে ব্যবহার করি, কাজেই সব জায়গায় বিভিন্ন জিনিসের নাকের সামনে একটা করে আই থাকলে অসুবিধা হবে, এক নম্বর কথা। ঠিক আছে, আর তোমার পজিশন এবং টাইম ছাড়াও তো অন্যান্য 4 ভেক্টরস রয়েছে, তার আগে তো তুমি ওরকম আই লিখতে পারবে না। ঠিক আছে, কিন্তু তাদের ক্ষেত্রে কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট এগুলো তো আমাকে ট্র্যাক রাখতে হবে, সেটা রাখার জন্য তো আইটা আমাকে কোনো হেল্প করছে না। বুঝতে পারছো? আইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি লেভেলে আমার একটা লোককে কনভিন্স করার জন্য চলে,